গল্পের নাম নির্বাণের পথে, পর্ব সংখ্যা ৪। কথাটা কানে যেতেই নুহার শরীর এক নিমেষে শিহরিত হয়ে উঠল। মনে হলো তার চারপাশের সমস্ত কিছু থমকে গেছে, সময় যেন হঠাৎ স্থবির হয়ে গেছে। বুকের ভেতর কোথাও এক অদৃশ্য ঝড় বইতে শুরু করল। আর ঠিক তখনই আচমকা আহিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে বসল। আহির ভারসাম্য হারিয়ে পিছিয়ে গেল, এক হাতে ভিজে ঘাস আঁকড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করল। কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে রইল, যেন তার আচরণের অর্থ খুঁজে বের করতে চাইছে। কিন্তু তারপরে ঠোঁটের কোণে খেলল এক অদ্ভুত হাসি, বিস্ময়ের, মুগ্ধতার আর খানিকটা উপভোগের। ইশারাটা খারাপ ছিল না। আহিরের ঠোঁটে হাসির রেখা। নুহা কোনো উত্তর দিল না। হঠাৎ করেই উঠে দাঁড়িয়ে দৌড় দিল সামনের দিকে। পায়ের নিচে ভিজে ঘাসের কোমল পরশ, বাতাসে মিশে থাকা বৃষ্টির স্নিগ্ধ গন্ধ, আর বুকের ভেতর এক অনির্বচনীয় উত্তেজনা, সব মিলিয়ে যেন এক উন্মত্ত মুক্তির স্পর্শ পেল সে। আহির প্রথমে কিছুটা অবাক হল, কিন্তু পরক্ষণেই হাসিতে ফেটে পড়ল। তারপর চিৎ হয়ে শুয়ে পড়ল ভেজা ঘাসের উপর, দু হাত মাথার পেছনে রেখে তাকিয়ে রইল অসীম আকাশের দিকে। টুপটাপ করে বৃষ্টির ফোঁটাগুলো তার মুখ ছুঁয়ে নামছিল, শীতল পরশ বয়ে নিয়ে যাচ্ছিল ভেতরের সমস্ত জোরতা। আজ আর কোনো বাঁধন নয়। আজ সে বৃষ্টির কাছে নিজেকে সমর্পণ করবে, ভিজবে, খুব ভীষণভাবে ভিজবে। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, যেন রাতের নিস্তব্ধতাকে ভেঙে মৃদু সুর তুলেছে। অনেকক্ষণ ভিজে থাকার ক্লান্তি আহিরের শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে, মাঝে মাঝেই কাঁপুনি দিচ্ছে তার শরীর। রাত বাড়তেই হালকা ব্যথা শুরু হয়েছে, যেন শরীর জানান দিচ্ছে জ্বর আসছে তার কাছে। তবুও ঠোঁটের কোণে এক চিলতে হাসি লেগেই আছে। বিকেলের সেই মুহূর্তের কথা মনে পড়লেই মনে হয় ক্লান্তি যেন কোথাও উধাও হয়ে যাচ্ছে। নুহার অভিব্যক্তি, তার আচমকা উঠে দৌড় দেওয়া, ভিজে ঘাসে তার পদচিহ্ন ফেলে চলে যাওয়া, সব মিলিয়ে যেন এক অনির্বচনীয় রোমাঞ্চের অনুভূতি। অন্যদিকে নুহা বিকেলের পর থেকে আর একবারও আহিরের সামনে যায়নি। সে জানে, সুযোগ পেলেই আহির তাকে খোঁচাবে, একরকম দুষ্টুমি করবে। অথচ আহিরকে নিয়ে তার কোনো সমস্যা নেই। নেই কোনো বিরক্তি, তবু কেন যেন মনের মধ্যে এক অজানা অস্থিরতা কাজ করছে। বিকেলের সেই মুহূর্তের কথা মনে পড়লেই কোথাও একটা দোটানার অনুভূতি জন্ম নিচ্ছে বারবার। কিছুক্ষণ নিশির সাথে সময় কাটিয়ে শেষ পর্যন্ত নুহা আফিয়া বেগমের ঘরে গিয়ে বসে রইল। বোধহয় নিজের সঙ্গে একা থাকতে চেয়েছিল, কিন্তু সে সুযোগও মিলল না। কি রে দাদুমণি, এখানে বসে আছিস কেন? রাত তো অনেক হলো, ঘরে যাবি না? নুহা চমকে উঠে দাদির দিকে তাকাল। আর কিছুক্ষণ থাকি। আফিয়া বেগম এক ঝলক তাকিয়ে বললেন। আহিরের সাথে ঝগড়া করেছিস? না, তেমন কিছু না। তাহলে ঘরে যা। না হলে এখানেই ঘুমিয়ে পড়বি, আর পরে আমার দাদুভাইকে কোলে করে নিতে হবে। দাদির কথায় নুহার ভ্রু কুঁচকে গেল। লজ্জা লাগলেও পরক্ষণেই মনে হল, সে কেন লজ্জা পাবে? ও কি বলেছে যে তাকে কোলে করে নিয়ে যেতে হবে? তর্ক করে কোনো লাভ নেই। দাদির সাথে এসব কথায় না জড়ানোই ভালো। অগত্যা উঠে দাঁড়াল নুহা। এখানে থাকাটা সুবিধার মনে হচ্ছে না। কে জানে দাদি আর কি কি বলে বসবে। তার থেকে ঘরে যাওয়া ভালো। গোমরা মুখে ঘরে যাবে, তারপর চুপচাপ শুয়ে পড়বে, এ কাজে সে বেশ ভালোই পারে। তবে ঘরে ঢুকতেই মনে হলো বুকের ভেতরের চাপা অস্বস্তিটা একটু কমে এসেছে। এতক্ষণ যা ভেবেছিল তার কিছুই হল না। আহির কোনো দুষ্টুমি করল না, কোনো প্রশ্ন করল না, সে চুপচাপ সোফায় ঘুমিয়ে আছে। নুহা এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তারপর কিছু না বলেই ধীর পায়ে খাটে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু যতই চোখ বুজে থাকার চেষ্টা করুক, তার দৃষ্টি বারবার আহিরের দিকেই চলে যাচ্ছে। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার মনের কোণে কোথাও একটা অজানা অনুভূতি বারবার জানান দিচ্ছে, আচ্ছা, সে কেন আর ৫টা মেয়ের মতো স্বামীকে নিয়ে স্বপ্ন দেখতে পারবে না? তার জীবন তো এতটাও জটিল নয়। আর যেখানে স্বামী লোকটা আহির, আহিরের বাড়ির লোকের সাথে যেমনই সম্পর্ক থাকুক, আহির যে সম্পূর্ণ আলাদা, তা তো অস্বীকার করার উপায় নেই।
কেমন এক অদ্ভুত শক্তিতে আহির যেন তাকে বাধ্য করেছে অনুভব করতে একটা শীতল অথচ মধুর অনুভূতি, যা ধীরে ধীরে তার হৃদয়ে জায়গা করে নিচ্ছে। সে কি সত্যিই আহিরের প্রতি দুর্বল হয়ে পড়ছে, নাকি এই অনুভূতির নাম কিছু অন্যরকম? বাইরের বৃষ্টি ধীরে ধীরে কমে এসেছে, অথচ নুহার মনের ভেতর এক অদৃশ্য ঝড় এখনো থামেনি। রৌফ মীর চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। সারাদিনের ক্লান্তি যেন তার চোখে মুখে ভেসে উঠেছে, তবুও সামনে রাখা ফাইলগুলো উল্টেপাল্টে দেখছিলেন মনোযোগ দিয়ে। অফিসের গম্ভীর নীরবতা ঘিরে ছিল পুরো ঘরটাকে। কেবল দেয়ালঘড়ির টিকটিক শব্দটুকু শোনা যাচ্ছিল স্পষ্ট। ঠিক তখনই দরজার সামনে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এল। আসতে পারি? রৌফ মীর মুখ তুলে তাকালেন। নুহা দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো অতিরঞ্জিত অভিব্যক্তি নেই, বরং এক ধরনের নির্লিপ্ততা দৃঢ়তা খেলা করছে চোখে মুখে। একটা হালকা হাসি এনে বললেন, আরে নুহা, এসো। তুমি অফিসে এসেছ? নিশিরা কি চলে গেছে? নুহা নিঃসংকোচে এগিয়ে এলো, চোখে স্বাভাবিক গাম্ভীর্য। তার গলায় কোনো আবেগের ঝলক নেই, বরং শব্দগুলো যেন একেবারে পরিকল্পিতভাবে ছুড়ে দেওয়া। না, ওরা এখনো বাড়িতেই আছে। আমি আপনার সঙ্গে জরুরি একটা বিষয়ে কথা বলতে এসেছি। রৌফ মীর ভ্রু কুঁচকালেন, সামান্য কৌতূহল ফুটে উঠল তার দৃষ্টিতে। নুহা হাতের ফাইল খুলে কয়েকটি কাগজ বের করল এবং নির্দ্বিধায় তার সামনে এগিয়ে দিল। এগুলো কিছু লেনদেনের পেপার, যেগুলো আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। এখানে বেশ কিছু খরচের উল্লেখ আছে, কিন্তু সেগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই। রৌফ মীর ফাইল হাতে নিলেন, কিন্তু পড়ার আগ্রহ দেখালেন না। তার চোখ গভীর হয়ে গেল, কণ্ঠস্বর ভারী হয়ে গেল। তুমি কি বলতে চাচ্ছ নুহা? তুমি কি আমাকে দোষারোপ করছ? আমি শুধু সত্য বলছি, আঙ্কেল। গত 6 বছরে আমাদের কোম্পানি থেকে বিপুল অঙ্কের টাকা উধাও হয়ে গেছে, অথচ তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। বরং কিছু অস্পষ্ট, অবাস্তব কারণ দেখিয়ে সত্যকে আড়াল করার চেষ্টা করা হয়েছে, যা আমি মেনে নিতে পারছি না। রৌফ মীর দীর্ঘশ্বাস ফেললেন। চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল, কণ্ঠে চাপা ধমকের সুর। দেখো নুহা, তুমি এখনও এসব বিষয়ে পুরোপুরি অভিজ্ঞ নও, তাই হয়তো তোমার এমন মনে হচ্ছে। তাছাড়া এই কোম্পানি কি আমি একা চালিয়েছি? শেহনাজও তো আমার পাশে ছিল। তুমি কি মনে করো আমরা দুজন মিলে তোমার বাবাকে ঠকাবো? ভুলে যেও না, ফায়েজ আমার ভাই ছিল। নুহার ঠোঁটের কোণে একটুখানি বিদ্রূপের হাসি ফুটে উঠল। হ্যাঁ, ঠকাতে পারেন। কারণ আপনি তো কখনো আমার আব্বুকে নিজের ভাই ভাবেননি, তাই না? আব্বুর সাথে আপনার সম্পর্ক বরাবরই খারাপ ছিল। রৌফ মীরের মুখে স্পষ্ট অস্বস্তি খেলে গেল, এক মুহূর্তের জন্য যেন কথা হারিয়ে ফেললেন তিনি। নুহা ধীরে ধীরে এক ধাপ এগিয়ে এল, তার কণ্ঠ আরো দৃঢ়, আরো তীক্ষ্ণ। ফুফি আমাকে বললেন আপনি আব্বুকে বরাবরই অপছন্দ করেছেন। আরও অনেক কিছু বলেছেন, যা শুনলে হয়তো আপনার পক্ষে হজম করা কঠিন হবে। রৌফ মীর এবার রাগ সামলে নিলেন, কিন্তু তার চোখের গভীরে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। শেহনাজ কি বলেছে? ফুফি যা বলেছেন তা আপনি নিজেও জানেন। আমি শুধু আপনাকে জানিয়ে গেলাম, আগামী 3 দিনের মধ্যে কোম্পানির সব লেনদেনের হিসাব পরিষ্কার চাই। সমস্ত অর্থের হিসাব বুঝিয়ে দিন। অন্যথায় আমি ভুলে যাব আপনি আমার কে হন। রৌফ মীর আর কিছু বললেন না। তার মুখে দ্বিধার ছায়া, চোখের গভীরে সন্দেহ আর সংশয়ের ঝড়। যেন বুঝে উঠতে পারছিলেন না এই মেয়ে কতদূর যেতে পারে। নুহা দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল শেহনাজ মীরের অফিস রুমের দিকে। কিন্তু হঠাৎই পা থমকে গেল। সামনের দরজার কাছেই দাঁড়িয়ে থাকা আহিরকে দেখল সে, এক মুহূর্তের জন্যও দেরি না করে আহির দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। নুহার কপালে ভাঁজ পড়ল। আহির এখানে? এখানে করছেন? আমার সাথে তো দেখা করতে আসেন না, তো রৌফ মীরের কাছে এসেছেন। তাহলে শেহনাজ মীরের সঙ্গে কি দরকার? মনের মধ্যে সন্দেহ দানা বাঁধতে লাগল। নুহা নিঃশব্দে দরজার কাছে এগিয়ে গেল, হৃৎস্পন্দন মুহূর্তে যেন দ্বিগুণ হয়ে গেছে।
দরজাটা পুরোপুরি বন্ধ হয়নি, তাই ভেতর থেকে ভেসে আসা কথাগুলো স্পষ্ট কানে এলো। শেহনাজ মীর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। বিস্ময়ের ছাপ তার কপালের ভাঁজে আরও স্পষ্ট হয়ে ফুটে উঠল। আরে আহির, তুই এখানে? আহির কোনো ভূমিকা না করেই সোজাসাপটা বলল, গলায় চেপে থাকা ক্ষোভ স্পষ্ট শোনা যাচ্ছিল। আপনার সঙ্গে জরুরি কথা আছে, ফুফি। আমি জানতে চাই, আপনি এসব কেন করছেন? শেহনাজ মীর ভ্রু কুঁচকে তাকালেন, কণ্ঠে অনভিজ্ঞতার ছায়া টেনে বললেন, তুই ঠিক কি বলতে চাচ্ছিস, আহির? আমি কিছুই বুঝতে পারছি না। আহির এবার এক ধাপ এগিয়ে এল, চোখে দৃঢ়তা, স্বরে প্রচণ্ড রকমের ক্ষোভ। কাল সকালে আপনি নুহাকে যা যা বলেছিলেন, ভুলবশত আমি সব শুনেছি। আমি জানতে চাই, কেন আপনি চাইছেন নুহা আর আব্বুর মধ্যে দূরত্ব বাড়ুক? কেন তাকে উস্কে দিচ্ছেন? কেন তাকে আব্বুর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন? শেহনাজ মীরের মুখমণ্ডল এবার কঠিন হয়ে উঠল। ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আহির, মুখ সামলে কথা বল। আমি নুহাকে উস্কেছি। আমি শুধু সত্যটা বলেছি। আমি কেন তাকে তোর বাবার বিরুদ্ধে দাঁড় করাতে চাইব? আচ্ছা, আপনি যদি সত্যিই শুধু সত্যটা বলে থাকেন, তাহলে আমি একটা সত্যি বলি, সেদিন রাতে আমাকে মারার জন্য যে গুন্ডাদের পাঠিয়েছিলেন, সেটাও তো সত্যি, তাই না? শেহনাজ মীর এবার চোখ সরু করে তাকালেন, দৃষ্টিতে কঠিন শীতলতা খেলে গেল। আহির, এসব কি আবোল তাবোল বলছিস? আমি তোকে মারতে চাইব? তুই কিভাবে ভাবলি আমি এতটা নিচে নামতে পারি? ঘরজুড়ে মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এল। আহির এবার আর হাসল না, বরং এক ধাপ এগিয়ে এল। তার চোখে ছিল অভিমান আর অবিশ্বাসের তীব্র মিশ্রণ, যেন সে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানুষটির অন্তর পর্যন্ত দেখতে পাচ্ছিল। আহির শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, অস্বীকার করে লাভ নেই, ফুফি। আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, সেদিন যখন ওরা আমাকে আক্রমণ করেছিল, তখন মূল গুন্ডাটার ফোন আমি নিয়ে এসেছিলাম। ওখানে আপনার নম্বর থেকে এক রাতে 25টা মিসড কল ছিল। ভাবতে পারিনি আপনি আপনি এতটা নিচে নামতে পারেন। শেহনাজ মীর এবার মুখ শক্ত করে ফেললেন। ঠোঁট চেপে ধরলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালেন না। আহিরের কণ্ঠ ভারী হয়ে উঠল, এক অসম্ভব যন্ত্রণায় আচ্ছন্ন হয়ে গেল তার কণ্ঠস্বর। আপনার মতো একজন, যাকে আমি নিজের আব্বু আম্মুর থেকে উপরে জায়গা দিয়েছি। আমি আপনাকে বিশ্বাস করে সেদিন আপনার কথায় ঘর ছেড়েছি। ভেবেছি আপনি আমার ভালো চান। আব্বু আমাকে না বুঝলে ও আপনি আমাকে বুঝেছেন। সেই আপনি আমাকে এতটা ঘৃণা করতে শুরু করলেন যে শেষমেশ আমাকে মারার পরিকল্পনা করলেন। কেন ফুফি? আমি আপনার কি ক্ষতি করেছি? দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা নুহার শরীর হিম হয়ে এল। শেহনাজ ফুফি? তার মানে আহিরকে বিদেশে পাঠানোর জন্য সাহায্য করেছিল শেহনাজ মীর। আর উনি কিনা আহিরকে প্রাণে মারতেও চেয়েছিলেন। এক অজানা ভয়, এক অদ্ভুত শূন্যতা এসে ঘিরে ধরল নুহাকে। মাথার ভেতর যেন শব্দের গুঞ্জন চলছে, কিন্তু কিছুই ঠিকমতো বোঝা যাচ্ছে না। ভেতরে শেহনাজ মীর আর আহিরের কথোপকথন এখনও চলছে, কিন্তু তার চারপাশের বাস্তবতা যেন ধোঁয়াশার মতো ঘোলাটে হয়ে আসছে। ঠিক তখনই পেছনে থেকে এক গলা ভেসে এল, ম্যাডাম, আপনি এখানে এইভাবে? নুহা চমকে তাকাল। অফিসের এক স্টাফ তার সামনে দাঁড়িয়ে বিস্ময়ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজেকে দ্রুত সামলে নিয়ে সে সামান্য হাসল, যেন কিছুই হয়নি। এদিক দিয়েই যাচ্ছিলাম, হালকা স্বরে বলেই দ্রুত পা বাড়াল। অফিস করিডোর ধরে হাঁটতে হাঁটতে নুহার মনে হচ্ছিল, তার চারপাশের সবকিছুই যেন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। শেহনাজ মীর, যাকে সে এতদিন কঠোর কিন্তু ন্যায়প্রায়ণ ভেবেছিল, তার মনে এতটা বিষ ছিল। এই ভাই বোন আসলে কে কি করতে চাইছে নুহা কিছুই বুঝল না। অন্যদিকে শেহনাজ মীরের সামনে দাঁড়িয়ে আহিরের মুখ থমথমে। শেহনাজ মীর ধীরে ধীরে একটা চেয়ার টেনে বসলেন। তার মুখে কঠিন অভিব্যক্তি, চোখে দাউদাউ করে জ্বলছে পুরনো ক্ষোভের আগুন। তুই যখন সব জেনেই গেছিস, তাহলে আর লুকোচুরি করব না, আহির। হ্যাঁ, আমি তোকে ঘৃণা করি।
শুধু তোকে না, তোর বাবাকেও। তোর মনে হচ্ছে আমি বিনা কারণে ঘৃণা করি। তাহলে শোন, জীবনে আমি একবার ভালোবেসেছিলাম জানিস, কিন্তু তোর বাবার জন্যই আমাকে সেই মানুষটাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে হলো। তারপর সেই সংসারও টিকল না। যখন ঈশানের বয়স মাত্র 4 তখন আমি একা হয়ে গেলাম। শেহনাজ মীরের কণ্ঠে চাপা এক দীর্ঘশ্বাস, দৃষ্টিতে কষ্টের ছায়া। আর তারপর বাবার যা সম্পত্তি ছিল সব তোর বাবা নিজের দখলে নিয়ে নিল। একটা দিনের জন্যও বলল না, নাও এ তোমারও অধিকার। আমি সারাজীবন তোদের বাড়িতে আশ্রিত হয়ে থেকে গেলাম। আমার নিজের কোনো জায়গা ছিল না। আমার সন্তানের জন্যও কিছু রইল না। আহির হতবাক হয়ে তাকিয়ে রইল। শেহনাজ মীরের এই অপ্রকাশিত ক্ষোভ, এই শিকড় গেঁথে থাকা অভিমান সে আগে কখনো বুঝতে পারেনি। শেহনাজ মীর এবার আরও কঠিন হয়ে উঠলেন, তার চোখ দুটো দাও দাও করে জ্বলতে লাগল। আজ যখন তুই দেশে ফিরেছিস, ভাইজান তোকে কোম্পানিতে বসাতে উঠে পড়ে লেগেছেন। কিন্তু ঈশানের কথা তো একবারও বলেন না। কেন? তোর বাবার ছেলে বলেই সব তোর। আর আমার ছেলে, ওর কোনো অধিকার নেই। আমি শুধু আমার ছেলেকে প্রাপ্য অধিকার দিতে চেয়েছি। আহির ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আপনি বরাবরই আমাকে সরিয়ে দিতে চেয়েছিলেন, তাই না? আমি ফিরে আসার পরও আপনি একবারের জন্যও খুশি হলেন না, বরং আরও রাগান্বিত হলেন। কেন ফুফি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তাহলে আমার উপর কেন এত রাগ? শেহনাজ মীর এবার ক্লান্ত দৃষ্টিতে তাকালেন, তার কণ্ঠে বিষাদ আর চাপা ক্ষোভের মিশ্রণ। আমি তোর কোনো ক্ষতি চাইনি, আহির। আমি তোকে সরিয়ে দিতে চাইনি, বরং একটা সুন্দর ভবিষ্যতের জন্যই পাঠিয়েছিলাম বিদেশে। কিন্তু তুই কেন ফিরে এলি? কেন ফিরে এসে সবকিছু ওলট পালট করছিস? কয়েক বছর আগে যখন ফায়েজ ভাই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, তখন আব্বা রাগে ক্ষোভে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন। কিন্তু তোর বেলায় তা হল না। কারণ তুই রৌফ ভাইয়ের ছেলে, তাই সব মাফ। অথচ ফায়েজ ভাই কি দোষ করেছিল? সে তো তোর বাবার জন্যই ঘর ছাড়তে বাধ্য হয়েছিল, কিন্তু তোর বাবা তখন কিছুই করেনি। উল্টো আব্বাকে উস্কে দিয়েছিল, যেন ফয়েজ ভাইকে পুরোপুরি এই পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেহনাজ মীরের ঠোঁটে তীক্ষ্ণ এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। কণ্ঠ যেন বিষে জর্জরিত, তার প্রতিটি শব্দে প্রতিশোধের দহন। আমি কি করব বলতো? এত বছর ধরে আমি যে অপেক্ষা করেছি, যে পরিকল্পনা এঁটেছি, তা এত সহজে তোকে নষ্ট করে দিতে দেব? যতক্ষণ তুই থাকবি, ততক্ষণ ঈশান কোম্পানির চেয়ার ছুঁতে পারবে না। আর এখন তো আরেক ঝামেলা এসে হাজির হয়েছে, তোর বউ। ওকে সাবধান করে দিস, বেশি উড়াউড়ি না করাই ভালো। আমি আবারও বলছি, তোর আব্বু কিন্তু একদমই সাধু মানুষ নন। আহির হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার শৈশবের যতটুকু স্মৃতি মনে পড়ে, তাতে বাবাকে সে কখনো অন্যায় করতে দেখেনি। বরং তিনি ছিলেন শান্ত, স্থির একজন মানুষ, তার বন্ধু। অথচ আজ তার সামনে বাবার একটি ভিন্ন রূপ তুলে ধরছেন শেহনাজ মীর। গলা শক্ত করে আহির বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে আমার বাবা খুব বড় কোনো অন্যায় করেছেন। কিন্তু আপনি কি নিশ্চিত যে তিনি সবকিছু ইচ্ছা করেই করেছিলেন? নাকি আব্বু কোনো না কোনোভাবে এই ঘটনার শিকার ছিলেন? শেহনাজ মীরের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। তুই কি বলতে চাইছিস যে তোর বাবা নির্দোষ? সব দোষ তাহলে আমার? তুই যা সবাইকে বল, যা ইচ্ছে তাই কর, যা ইচ্ছে তাই বল, আমি পরোয়া করি না। আমি এমন কিছু করব না, কিন্তু আপনি ভবিষ্যতে আর কোনো অন্যায় করার সাহস দেখাবেন না। তখন কিন্তু আমি ভুলে যাব আপনি কে। আর হ্যাঁ, নোহার কাছে আমার আব্বুর নামে আর একটি বাজে কথা বলার চেষ্টা করবেন না। ওনার মন বিষিয়ে দেওয়ার যে চেষ্টা করেছেন, তার ফল ভালো হবে না। কথা শেষ করেই আহির দরজা খুলে বেরিয়ে গেল। শেহনাজ মীর এক মুহূর্ত স্থির রইলেন, তারপর তাচ্ছিল্যের হাসি হাসলেন, ধীর, গভীর, তীব্র। সেই হাসির মধ্যে জমে থাকা ছিল বছরের পর বছর ধরে পুষে রাখা ক্ষোভ। নিজের মনে ফিসফিস করে বললেন, সত্যি, সত্যিটা জানলে তোর নিজের বাবার মুখের দিকে তাকাতে পারবি তো,
আহির। সন্ধ্যার ছায়া ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে। অফিসের কাচের জানালায় পড়ন্ত সূর্যের শেষ আলো পড়ে এক ধরনের সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে ঘরে। টেবিলের ওপর ছড়িয়ে থাকা কাগজপত্রের গায়ে সেই আলো লেগে যেন এক মোহময় পরিবেশ সৃষ্টি করেছে। নুহা ডেস্কে বসে গভীর মনোযোগে কাজ করছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। নুহা খেয়াল না করে স্ক্রিনের দিকে না তাকিয়ে কল রিসিভ করল। আসসালামু আলাইকুম। কথার সাথে সাথে যেন তার শিরদাঁড়া সোজা হয়ে গেল। এই কণ্ঠস্বর, তার বুকের ভেতর কোথাও যেন অদ্ভুত এক ঝড় বয়ে গেল। আহির। ওপাশ থেকে এক চেনা হাসির শব্দ ভেসে এল, নরম কিন্তু আত্মবিশ্বাসী। আমাকে চিনতে পারেননি? আপনার একমাত্র স্বামী। নুহা ক্ষণিকের জন্য নিশ্চুপ হয়ে গেল। তারপর ধীরে বলে উঠল, আপনি হঠাৎ ফোন দিলেন কেন? আহিরের কণ্ঠে এক ধরনের সংযত গাম্ভীর্য ছিল, যেন কথার ওজন অনেক গভীর। আপনি এখনো ফেরেননি, তাই চিন্তা হচ্ছিল। তবে এটা তো আসল কথা নয়। আসল কথাটা বলতেই ফোন করেছি। কিন্তু তার বাক্য শেষ হওয়ার আগেই একটি তীক্ষ্ণ বিপ শব্দের সাথে ফোনটা কেটে গেল। নুহা মুহূর্তের জন্য হতভম্ব হয়ে রইল। তারপর তাড়াহুড়ো করে কল ব্যাক করল। ফোন কানে লাগিয়ে অপেক্ষা। কিন্তু দুঃখিত, যে নাম্বারটি আপনি ডায়াল করেছেন তা বর্তমানে বন্ধ রয়েছে। রাতের অন্ধকার ক্রমশ গভীর হচ্ছে। অফিসের করিডোরে নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু জানালার ফাঁক গলে হালকা বাতাসের শব্দ আর দূর থেকে ভেসে আসা গাড়ির হর্নের ক্ষীণ প্রতিধ্বনি রাতের পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছে। নুহা ধীরে ধীরে ডেস্কের কাগজপত্র গুছিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিল। দিনের কাজ শেষ, এবার বাড়ি ফেরার পালা। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনের আলো অন্ধকারের মধ্যে হালকা নীলচে আভা ছড়িয়ে দিল। নুহা থমকে দাঁড়াল। আহিরের নাম ভেসে উঠছে স্ক্রিনে। কিন্তু এবার সাধারণ কল নয়, ভিডিও কল। এক মুহূর্তের জন্য তার বুকের ভেতর কোথাও যেন ধক করে উঠল। কিছুক্ষণ আগেই যে মানুষটা কথার মাঝখানে ফোন কেটে দিল, সে এখন হঠাৎ করে ভিডিও কল করছে কেন? ধরবে নাকি উপেক্ষা করবে? কৌতূহল আর উদ্বেগের এক অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে সে কল রিসিভ করল। পরের মুহূর্তেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল, হৃৎস্পন্দন থমকে এল, শ্বাস আটকে গেল গলায়। স্ক্রিনে আহিরের মুখ ভেসে উঠেছে, কিন্তু স্বাভাবিক অবস্থায় নয়। একটা পুরনো কাঠের চেয়ারের সাথে তার হাত পা শক্ত করে বাঁধা, মুখের একপাশে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, ভ্রু ফাটা, কপালে গভীর কাটা চিহ্ন থেকে লাল রক্তের সরু রেখা গড়িয়ে পড়ছে গাল বেয়ে। চোখ বন্ধ, নিস্তেজ দেহ, যেন সংজ্ঞাহীন। পেছনে দাঁড়িয়ে আছে ৪-৫ জন লোক। আহির। নুহার ঠোঁট কাঁপতে লাগল, গলার স্বর ফেটে গেল শঙ্কায়। ঠিক তখনই ভিডিওর ওপাশ থেকে একটা অপরিচিত গলা শোনা গেল, শীতল, বিদ্রূপে ভরা কণ্ঠ। কি ম্যাডাম? চমকে গেলেন। নুহার পুরো শরীর হিম হয়ে গেল। আপনারা আপনারা কারা? ওনাকে কেন বেঁধে রেখেছেন? আমার কাছেই বা কি চান? ওপাশের লোকটা হাসল। আহ, আপনার বর নিয়ে একটু চিন্তায় পড়ে গেছেন, তাই তো? লোকটা এবার পকেট থেকে একটা চাকু বের করল। ধারালো ধাতব ফলাটা ভিডিওর আলোয় এক মুহূর্তের জন্য ঝলসে উঠল, তারপর ধীরে ধীরে আহিরের গলায় ধরে বলল, ভয় পাবেন না, আমরা ওনাকে মেরে ফেলতে চাই না। যদি আপনি আমাদের শর্ত মেনে নেন। অন্যথায়। নুহার শ্বাস বন্ধ হয়ে আসছিল। শরীর যেন পাথর হয়ে গেছে। না, ওনাকে কিছু করবেন না। বলুন, কি চান আপনারা? লোকটা এবার স্বাভাবিক কণ্ঠে বলল, যেন কিছুই হয়নি, যেন সে কোনো গুরুত্বহীন কথোপকথন চালিয়ে যাচ্ছে। খুব বেশি কিছু না, ম্যাডাম। বরকে বাঁচাতে চাইলে এক্ষুনি ২ লাখ টাকা নিয়ে আমার দেওয়া ঠিকানায় চলে আসবেন। আর হ্যাঁ, একা আসবেন। কোনো চালাকি করলে কিন্তু ফল ভালো হবে না। ২ লাখ টাকা। মাত্র ২ লাখ টাকার জন্য আপনারা একজন মানুষকে। লোকটা এবার হেসে ফোন কেটে দিল। তারপরই স্ক্রিনে ভেসে উঠল একটা নতুন নোটিফিকেশন। একটা ঠিকানা পাঠানো হয়েছে। নুহা স্থির চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার হাত ঠান্ডা হয়ে এসেছে, রক্ত যেন ধমনীতে জমে যাচ্ছে। আহির কি সত্যিই বিপদে?
নাকি এটা আরও বড় কোনো ফাঁদ? কিন্তু সে এক মুহূর্তও দেরি করা যাবে না। সিদ্ধান্ত নিতে হবে এখনই। মাত্র 2 লাখ টাকার জন্য তোরা একটা মানুষ খুন করবি? তোরা কিসের গুন্ডা ভাই? সামনের লোকটা মাথা চুলকে মৃদু হাসল। ঠোঁটে যেন উপহাসের রেখা। দেখুন স্যার, আমরা তো খুব নগণ্য গুন্ডা। ভয় দেখানো ছাড়া বড় কিছু করার সাধ্য নেই। আমাদের কাছে 2 লাখ টাকাই বিশাল অঙ্ক। আর আপনি তো আমাদের গুন্ডা থেকে একেবারে অভিনেতা বানিয়ে দিলেন। এর চেয়ে ভালো অভিনয় আশা করবেন না। তাছাড়া রাগ করছেন কেন? আপনার বউ যথেষ্ট ভয় পেয়েছে, দেখবেন এক্ষুনি ছুটে চলে আসবে। আহির ঠান্ডা চোখে লোকটার দিকে তাকিয়ে রইল। মুহূর্তের জন্য নীরব, তারপর ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি খেলে গেল। ছুটে আসবে তাই তো? তুই চিনিস আমার বউকে? আমি চিনি, ও যথেষ্ট বুদ্ধিমান। দেখা গেল সবটা বুঝে ফেলল। আজ যদি নুহা না আসে তাহলে তোদের সত্যি সত্যি কিডন্যাপ কেসে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেব। লোকটা এবার কপাল কুঁচকে বলল, স্যার, সামান্য একটা মেয়েকে হাই দিয়েছিলাম। প্রথমে আমাদের 4 জনকে ইচ্ছে মতো পেটালেন, তারপর গুন্ডা থেকে কিডন্যাপার বানালেন, আর এখন বলছেন জেলে পাঠাবেন। এটা তো কথা ছিল না। আহির গভীর শ্বাস নিল। চোখে মুখে দৃঢ়তা, কণ্ঠস্বরে হুঁশিয়ারি। তোরা শুধু হাই দিয়েছিলি, তাই তো? আর একবার দেখানোর চেষ্টা কর। তোদের ভাগ্য ভালো যে আমি আগেই জেলে দিইনি। সে পকেট থেকে কিছু টাকা বের করে লোকটার হাতে গুঁজে দিল। এই নে, তোরা এখন যা। কিন্তু মনে রাখিস আর যেন এসব করতে না দেখি। মেয়েদের সম্মান করবি। পারলে নিজের দায়িত্বে কলেজে পৌঁছে দিবি, কিন্তু ইভটিজিং নয়। 4 জন লোক একে অপরের দিকে তাকালো, তারপর কোনো কথা না বলে টাকা নিয়ে দ্রুত চলে গেল। নির্জন এক প্রান্তরে দাঁড়িয়ে আছে একটা 3তলা বাড়ি। চারপাশে উঁচু প্রাচীর। দূরের গাছপালার সারি মৃদু দুলছে বাতাসের স্রোতে, আর রাতের নিস্তব্ধতা পরিবেশটাকে আরও রহস্যময় করে তুলেছে। নুহা ধীর পায়ে এসে দাঁড়ায় বাড়িটির সামনে। রাতের আবছা আলোয় জায়গাটি যেন ঘুমন্ত। বাতাসে হালকা শীতলতার ছোঁয়া, আর ঝিঝি পোকার একটানা ডাক যেন রাতের নৈশব্দকে আরও গভীর করে তুলেছে। বুকের কোথাও এক অজানা শিহরণ বয়ে যায় নুহার। কিন্তু পিছিয়ে আসার বদলে সে ধীরে ধীরে এগিয়ে যায়। সদর দরজার খুলে ভিতরে এসে এক মুহূর্ত থমকে দাঁড়ায় নুহা। চারপাশে ঘন অন্ধকার, শুধু হালকা বাতাস চুলের পাশে ফিসফিস করে যেন কিছু বলতে চাইছে। বুকের গভীরে অজানা এক উদ্বেগ চেপে ধরে। কিছুটা কাপা কণ্ঠে ডাকে, আহির। কিন্তু নিরুত্তর রাত তাকে আরও একাকী করে তোলে। ঠিক তখনই বাতাসে ভেসে আসে এক মৃদু গিটারের সুর, যেন কোনো অদৃশ্য সুরেলা হাত সময়ের পর্দা সরিয়ে এক নতুন গল্পের দরজা খুলে দিচ্ছে। আর পর মুহূর্তেই চারপাশ আলোয় ঝলমল করে উঠল। নুহা বিস্ময়ে স্থির হয়ে যায়। মুহূর্তের মধ্যে সেই পুরনো উঠোন পরিণত হয়েছে এক স্বপ্নময় জগতে। খোলা আকাশের নিচে অসংখ্য ছোট ছোট ফেরি লাইটস জ্বলছে, যেন আকাশের তারারা মাটিতে নেমে এসে তার চারপাশে ছড়িয়ে পড়েছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে গোলাপ, বেলি আর চন্দ্রমল্লিকার মিশ্র সুবাস। রাতের মাধুর্যকে আরও গাঢ় করে তুলছে। উঠোনের এক পাশে রাখা কাঠের টেবিলের ওপর কিছু ফুলের পাপড়ি, মোমবাতি আর ছোট ছোট আলোভরা কাচের জারের সারি সাজানো। পুরো পরিবেশে যেন কোনো এক অলৌকিক জাদুর ছোঁয়া লেগে আছে। আর ঠিক মাঝখানে লাল আর সাদা গোলাপের পাপড়ি দিয়ে আঁকা এক বিশাল হৃদয়ের চিহ্ন। নুহা ধীরে ধীরে এগিয়ে আসে, চোখ গিটারের সুরের উৎসের দিকে স্থির হয়ে যায়। নুহার সামনে দাঁড়িয়ে আছে আহির। গলায় ঝুলছে গিটার, ঠোঁটের কোণে এক চঞ্চল মুচকি হাসি। তার চোখের গভীরে লুকিয়ে থাকা অনুভূতি ভাষার সীমা অতিক্রম করে, যেন সুরের প্রতিটি কম্পনেই সে নুহার জন্য এক অনিশেষ ভালোবাসার গল্প লিখে দিচ্ছে। সে গিটারের তারে আলতো করে আঙুল বুলিয়ে মধুর সুর ছড়িয়ে দেয় বাতাসে। সেই সুর যেন রাতের নৈশব্দকে ভেঙে নুহার হৃদয়ের গভীরে ঢুকে পড়ে। দৃষ্টির সম্মোহনী আকর্ষণে আহির তাকে আটকে ফেলে। তারপর গভীর ভালোবাসায় ডুবে গেয়ে ওঠে। হতে পারে রূপকথার এক দেশের রাতের আকাশের এক ফালি চাঁদ। তোমার আমার চিরকাল। তুমি আমি হাতে রেখে হাত ছুঁয়ে দিয়ে আঙুলে আঙুল।
দেখতে পারো কিছু আদরের সকাল। হতে পারে এ পথের শুরু। নিয়ে যাবে আমাদের অজানায়। তুমি আমি আমাদের পৃথিবী সাজিয়ে নিব ভালোবাসায়। ভালোবাসি বলে দাও আমায়। বলে দাও, হ্যাঁ সব কবুল। তুমি শুধু আমারই হবে। যদি করো মিষ্টি এই ভুল। হাতে হাত রাখতে পারো। সন্ধি আঙুলে আঙুল। ভালোবাসা বাড়াতে আরো। হৃদয় ভীষণ ব্যাকুল। আহিরের কণ্ঠস্বর চারপাশের বাস্তবতাকে বিলীন করে দিয়েছে যেন। যেন পৃথিবীর সমস্ত শব্দ স্তব্ধ হয়ে গেছে শুধু এই সুর শুনতে। মুহূর্তের জন্য নুহার মনে হয় সে আর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নেই। কোনো স্বপ্নরাজ্যে প্রবেশ করেছে, যেখানে কেবল তারা জন আর চারপাশে ছড়িয়ে থাকা আলো আধারির রহস্যময় খেলা। গিটারের প্রতিটি তারের সুরের কম্পন ছুঁয়ে যায় নুহার হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলোকে। যেন প্রতিটি শব্দ, প্রতিটি ছন্দ তার অস্তিত্বের গহীনে কোনো এক অজানা আলোড়ন তোলে। আবেশে আবদ্ধ হয়ে সে তাকিয়ে থাকে আহিরের দিকে, যার প্রতিটি দৃষ্টিতে যেন ভালোবাসার এক অমোঘ ব্যাকরণ লেখা। প্রতিদিন কি জানি কি হয়ে যায়, শুধু তোমার কল্পনায় ডুবে থাকা। আমায় ভালো লাগায়, ভালো লাগার স্বপ্ন বোনায়। কখনো হারাবে না তুমি। চোখে চোখ রেখে কথা দাও। থাকবে কাছে ছায়ার মতো। ছেড়ে যাবে না কোথাও। হতে পারে তোমার একটু চাওয়ায় এনে দেব শুকতারা কুড়িয়ে। স্বপ্ন আঁকব চন্দ্র দিয়ে। পূর্ণিমাতে তোমায় বুকে জড়িয়ে। ভালোবাসি বলে দাও আমায়। বলে দাও, হ্যাঁ সব কবুল। তুমি শুধু আমারই হবে। যদি করো মিষ্টি এই ভুল। হাতে হাত রাখতে পারো। সন্ধি আঙুলে আঙুল। ভালোবাসা বাড়াতে আরো। হৃদয় ভীষণ ব্যাকুল। আহির গিটারটা রেখে ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখে প্রশান্ত ভালোবাসার ছাপ, দৃষ্টিতে গভীর আকুলতা। চারপাশের আলো আধারির খেলা, বাতাসে ভেসে বেড়ানো গোলাপের মৃদু সৌরভ। সবকিছুই যেন এক অদৃশ্য মায়ার জালে নুহাকে ঘিরে ফেলেছে। ঠিক তখনই আহির ধীরে হাঁটু গেড়ে বসে। তার হাতে লাল গোলাপের তোড়া, যা সে আলতো করে এগিয়ে দেয় নুহার দিকে। তার চোখের গভীরতা বলে দেয় হৃদয়ের প্রতিটি অনুভূতির ভার। কণ্ঠস্বর কোমল হয়ে আসে, যেন ভালোবাসার প্রতিটি শব্দ স্পন্দিত হয়ে ওঠে বাতাসে। আপনাকে প্রথমবার যখন দেখেছিলাম তখনই হৃদয়ের কোথাও যেন এক অদৃশ্য স্পন্দন বাজছিল। হয়তো তখন বুঝিনি, কিন্তু আজ স্পষ্ট অনুভব করি, সেই মুহূর্ত থেকেই আমার হৃদয় আপনার জন্য ব্যাকুল। সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে চিনতে শিখেছি, অনুভব করতে শিখেছি। আপনার হাসির মাঝে এক পৃথিবীর আলো খুঁজে পেয়েছি, আর অভিমানের মাঝে পেয়েছি ভালোবাসার গভীরতা। তারপর একদিন বুঝতে পারলাম আপনার কথা না ভেবে এক মুহূর্তও কাটে না। তখনই অনুভব করলাম আমি আপনাকে। এক মুহূর্তের জন্য আহিরের কণ্ঠস্বর থমকে যায়, হয়তো আবেগের ভারে, হয়তো ভালোবাসার তীব্রতায়। তারপর আরও গভীর ভালোবাসায় সিক্ত হয়ে সে বলে ওঠে, আমার অনুভূতি সেই নদীর মতো যে বৃষ্টির অপেক্ষা করে না, তবুও গভীর থেকে গভীরতর হয়। আমার ভালোবাসা সেই চাঁদের মতো যে রাতের শেষে হারিয়ে যায় না, বরং অপেক্ষায় থাকে নতুন ভোরের আলোয় ফিরে আসার জন্য। আমি চাই আমার প্রতিটি সকাল আপনার সঙ্গে শুরু হোক, প্রতিটি সন্ধ্যা কাটুক আপনার পাশে। জীবনের প্রতিটি হাসি, প্রতিটি কান্না, প্রতিটি মুহূর্ত আমি আপনার হাত ধরে পার করতে চাই। আমি চাই আমার ভালোবাসার সমস্তটুকু দিয়ে আপনাকে আগলে রাখতে, আপনাকে আপন করে পেতে চিরদিনের জন্য। আপনার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ের পাতায় চিরদিনের জন্য লেখা থাকুক। যদি ভালোবাসা কোনো কবিতা হয়, তবে আপনি তার সবচেয়ে মোহনীয় ছন্দ। যদি জীবন হয় কোনো গল্প, তবে আপনি তার সবচেয়ে মধুর অধ্যায়। হ্যাঁ নুহা, আমি আপনাকে ভালোবাসি। রাতের নীরবতা, জলজলে তারার আলো আর বাতাসে ভেসে বেড়ানো গোলাপের মৃদু সৌরভ সবকিছু যেন এক সুরেলা প্রতিধ্বনি হয়ে আবদ্ধ করেছে এই মুহূর্তটিকে। সারা রাতের তারারা একসঙ্গে নেমে আসে এই দৃশ্যের সাক্ষী হতে। বাতাস থম ধরে, পৃথিবী নিঃশব্দ, শুধু দুটি হৃদয়ের স্পন্দন শোনা যায়। নুহা, আমি কি আমার বাকি জীবনটা আপনার সঙ্গে কাটাতে পারি? আপনি কি আমাকে বিয়ে করবেন?
নুহার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে। আহিরের চোখে অপেক্ষার আলো, কিন্তু সেই সঙ্গে লুকিয়ে থাকা এক তীব্র আবেগের চাপ। হালকা হাসি ফোটে তার ঠোঁটে। নুহা, কিছু বলুন। এত আয়োজনের পর, এত প্রস্তুতির পর, সারা দিন ধরে প্রতিটি মুহূর্ত তৈরি করতে করতে আমার কিন্তু একটু কষ্ট হচ্ছে। সকাল থেকে এত কিছু পরিকল্পনা করেছি, কিছু তো বলুন। কিন্তু নুহা চুপ করে থাকে, যেন তার হৃদয়ের গহীনে ভালোবাসার এক নিঃশব্দ ঝড় বয়ে যাচ্ছে। চারপাশে ফেরি লাইটসের আলো জ্বলজ্বল করে, বাতাসের কাঁপন যেন তাদের নিঃশ্বাসের ভার বহন করে। মুহূর্তটি হয়ে ওঠে চিরস্থায়ী, অমর রাতের আকাশের তারার মতো। নুহা পেছনে ফিরে দাঁড়ায়। আহির সামান্য চমকে ওঠে। উঠে দাঁড়িয়ে এক পা এগিয়ে যায় নুহার দিকে। আর ঠিক তখনই নুহা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে সমস্ত কষ্ট আর আবেগ একসঙ্গে নিয়ে আহিরকে শক্ত করে জড়িয়ে ধরে। আহির এক মুহূর্তের জন্য থমকে গিয়ে এক পা পিছিয়ে যায়, যেন বিশ্বাস করতে পারছে না। নুহা মুখ গুজে আছে তার বুকে, আর ফুপিয়ে কান্নার শব্দে ভিজে যাচ্ছে মুহূর্তটি। আহির নুহাকে ধীরে ধীরে আরও শক্ত করে আঁকড়ে ধরে। নুহা, আপনি কি ভয় পেয়েছিলেন? আহিরের গলা কাঁপে। নুহা কোনো উত্তর না দিয়ে হঠাৎ ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। আপনি এটা কিভাবে করতে পারলেন আহির? আপনি কি পাগল? এটা কোনো ধরনের পাগলামি। আপনি যা খুশি তাই করবেন, কিন্তু একবারও ভেবেছেন অপরপক্ষের কি অনুভূতি হতে পারে? আপনি জানেন আপনাকে ওই অবস্থায় দেখে আমার মাথায় কত চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কেমন লাগছিল আমার? এসব কি আপনার কাছে মজা মনে হয়? আমাকে কি পাথর মনে হয় আপনার? আহির কিছুটা হতভম্ব হয়ে তাকিয়ে থাকল। তারপর ধীরে ধীরে নিজের কান ধরে বলল, আমি বুঝতে পারিনি। সরি। ঠিক আছে। আহির ভ্রু কুঁচকে হাসল। এত তাড়াতাড়ি মাফ করে দিলেন? আমি তো ভাবলাম অন্তত 100 বার উঠবোস করাবেন। চাইলে বলতে পারেন। দরকার নেই। সে তো বুঝতে পারছি। কিন্তু আমার উত্তর আমি এখনো পাইনি। নুহা কিছুটা বিভ্রান্ত হয়ে তাকায়। চোখের কোণে জমে থাকা অশ্রু অদ্ভুত এক আভা ছড়িয়ে দেয় তার চেহারায়। আপনি কি শুনতে চান? বিয়ে করা বউকে আবার বিয়ের প্রস্তাব দিচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহির মৃদু হাসে। আপনি শুধু হ্যাঁ বলুন, বাকিটা আমি বুঝে নেব। আপনি কি এখনো ভাবতে চান? দেখুন প্লিজ, এটা ভেবে হ্যাঁ বলবেন না যে আমি এত আয়োজন করেছি যদি আপনার উত্তর না হয়। আহিরের বাক্যটি সম্পূর্ণ হওয়ার আগেই নুহা আলতো করে তার গালে ঠোঁট ছোঁয়াল। আহির স্থির হয়ে যায়, যেন কোনো স্বপ্নের মধ্যে আছে সে। অনুভূতিগুলো একসঙ্গে এসে সমস্ত অস্তিত্ব গ্রাস করে নেয়। তার চোখে বিস্ময়। নুহা, এটা এটা কি ছিল? ভূমিকম্প ও বোধহয় এত তাড়াতাড়ি শেষ হয় না। 1 মিনিট। এটা কি শোধবোধ ছিল, নাকি তার মানে আপনি কি ইনডাইরেক্টলি না বলছেন? আহির আহির মৃদু হাসে। চোখে এক ধরনের গভীর মায়ার ছায়া। তারপর ধীরে ধীরে এক হাতে নুহাকে আরও একটু কাছে টেনে নেয়, এমনভাবে যেন তাকে আর কখনো হারাতে চায় না। নুহার সারা শরীর এক নিমেষে কেঁপে ওঠে, বুকের ভেতর অজানা এক শিহরণ জাগে। সে নিঃশব্দে চোখ বন্ধ করে আহিরের বুকে মাথা রাখে, যেন এই আশ্রয়ের বাইরে পৃথিবী বলে কিছুই নেই। আহিরের উষ্ণ স্পর্শে তার হৃদয়ের ধুকপুকানিতে নুহা নিজেকে হারিয়ে ফেলে, পুরোপুরি মিশে যায় তার অস্তিত্বের গভীরে। নুহা, হুম। আর একবার রিপিট করবেন? আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। নুহা আর আহির বাড়ির দরজার সামনে এসে থামতেই চোখে পড়ল, ঈশান সেখানে দাঁড়িয়ে আছে। তার মুখে এক চিলতে হাসি, যেন অপেক্ষার অবসান হয়েছে। নুহা এক মুহূর্ত অবাক হল, তবে কোনো কথা না বলে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ঈশান হালকা মুচকি হেসে আহিরের দিকে তাকিয়ে বলল, আহির ভাই, কাজ হয়ে গেছে। পাস নাকি ফেল? আহির ঠোঁটের কোণে এক টুকরো হাসি এনে বলল, পাগল হয়েছিস? ফেল করা কি আমার স্বভাব? আমি গোল্ডেন A+। তোর ভাই কিন্তু ভালো ছাত্র, এটা কি তুই জানিস না? ঈশান হাসি চাপিয়ে বলল, শুনে ভালো লাগলো ভাই। তোমার জন্য শুভকামনা রইল। আহির মাথা ঝাঁকিয়ে হালকা হেসে বলল, ধন্যবাদ দরজা খুলে দেওয়ার জন্য। এবার তুইও যা,
ঘুমিয়ে পড়। ঈশান আর কিছু না বলে হাসিমুখে বিদায় নিল, আর রাতের নীরবতা আবার নেমে এল ঘরের আঙিনায়। আহির ঘরে ঢুকেই দেখল নুহা নেই। তার দৃষ্টি ঘুরে গেল বাথরুমের দিকে, ভেতর থেকে ভেসে আসছে পানির টিপটিপ শব্দ। আহির নিঃশব্দে এসে সোফায় বসল, ক্লান্ত দেহ এলিয়ে দিল সোফায়। কিছুক্ষণ পর বাথরুমের দরজা খুলে গেল। নুহা ধীর পায়ে বেরিয়ে এলো। ভেজা চুল থেকে এক ফোঁটা পানি টুপ করে মেঝেতে পড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে লাগল। তার গায়ে কালো কুর্তি, এলোমেলোভাবে শরীর জড়িয়ে থাকা কালো ওড়না, ভেজা চুলের আনচান স্রোত, সব মিলিয়ে এক অনির্বচনীয় দৃশ্য। আহির চুপচাপ উঠে দাঁড়াল। দৃষ্টি আটকে গেল নুহার উপর। তার চোখে এক ধরনের মুগ্ধতা, এক অজানা আবেশ। নুহা নিজের মতো ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ পেছনে কারো উপস্থিতি অনুভব করল। শিরদাঁড়া বেয়ে এক শীতল শিহরণ নেমে এলো, থমকে দাঁড়াল। আয়নায় চোখ পড়তেই দেখতে পেল আহির। তার গভীর দৃষ্টি যেন তাকে গ্রাস করে নিচ্ছে। নুহা দ্রুত চোখ নামিয়ে নিল, হাতের তোয়ালির নড়াচড়া থেমে গেল। তার পুরো সত্তা লজ্জায় গুটিয়ে গেল, যেন আবছা আলোয় লাল হয়ে উঠেছে মুখ। আহির নিঃশব্দে এগিয়ে এলো। তার দৃষ্টিতে এক গভীর মায়া। ধীরে ধীরে হাত বাড়িয়ে নুহার ভেজা চুল এক পাশ থেকে সরিয়ে অন্য পাশে রাখল। তার মৃদু স্পর্শে নুহার শরীর কেঁপে উঠল। শ্বাসের গতি যেন অজান্তেই কিছুটা বেড়ে গেল। মুহূর্তটা যেন এক অতল আবেশে ডুবে গেল, যেখানে কেবল নিঃশ্বাসের শব্দই প্রতিধ্বনিত হচ্ছে। আহির আলতো করে ঠোঁট ছোঁয়াল নুহার কাঁধে। নুহা শিহরিত হয়ে চোখ বন্ধ করে ফেলল। হৃদয়ের প্রতিটি স্পন্দন তখন যেন আরও দৃঢ়, আরও বেগবান হয়ে উঠল। অচেতনেই তার এক হাত উঠে গিয়ে আঁকড়ে ধরল আহিরের চুল। কিন্তু হঠাৎ যেন বাস্তবতার স্পর্শে নুহার সম্বিত ফিরে পেল। দ্রুত আহিরকে ঠেলে একটু দূরে সরিয়ে নিল নিজেকে। গলায় এক অস্ফুট কাঁপুনি। আহির, উই। আহির গভীর দৃষ্টিতে তাকাল, তার চোখে কোনো অভিযোগ নেই, বরং মৃদু হাসি ফুটে উঠল ঠোঁটে। সমস্যা নেই, আপনি যতটা সময় চান নিতে পারেন। অনেক রাত হয়েছে, আপনি শুয়ে পড়ুন। বলেই সে সোফার দিকে এগিয়ে যেতে গেল। ঠিক তখনই পেছন থেকে এক নরম স্পর্শ আহিরের হাত আঁকড়ে ধরল। আহির একটু অবাক হয়ে ঘুরে তাকাল। নুহার চোখ নামানো, লজ্জায় আচ্ছন্ন মুখ। অনেক কথাই যেন না বলা থেকে গেল। আপনি বিছানায় থাকতে পারেন। সকালের নরম রোদ্দুর জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকেছে। হালকা বাতাস পর্দার কোনায় দোল খাচ্ছে। আহির ধীরে ধীরে চোখ মেলে দেখল নুহা আয়নার সামনে দাঁড়িয়ে অফিসের জন্য তৈরি হচ্ছে। আহির ঘুম জড়ানো কণ্ঠে বলল, আপনি অফিস যাচ্ছেন? নুহা আয়নার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, হুম। আপনি এখনো ঘুমাচ্ছেন? আজ চাকরি খুঁজতে বের হবেন না? আহির আলসে ভঙ্গিতে মাথা গুজে হাসল। আজ আর না, তবে একটা বিশেষ অনুরোধ আছে। আজকে একটু তাড়াতাড়ি ফিরবেন। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। নুহা সন্দেহভরা চোখে তাকাল। এইভাবে তাকিয়ে আছেন কেন? আবার কোনো ভয়ঙ্কর প্ল্যান ঘুরছে না তো আপনার মাথায়? আহির আরও গভীর দৃষ্টিতে নুহার দিকে তাকাল। চোখে একরাশ প্রশান্তি আর মুগ্ধতা। মৃদু হেসে বলল, আরে না, আপনি জানেন, আপনার দিকে তাকালেই মনে হয় এই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আর আমি চাই এটা কখনো শেষ না হোক। ঘুম থেকে উঠে আপনাকে দেখছি, উফ, আফসোস হচ্ছে এতগুলো সকাল কিভাবে মিস করলাম। নুহা কোনো জবাব দিল না। শুধু এক ঝলক তাকিয়ে নিয়ে সোজা বেরিয়ে গেল দরজা পেরিয়ে। আহির চুপচাপ তাকিয়ে রইল দরজার দিকে, মৃদু হাসল। আপনাকে যা বলেছিলাম তার কিছুই করার দরকার নেই। আমি এই বিষয়ে আর কোনো ঝামেলা চাই না। সব কিছু ঠিক আছে। আইনজীবী একটু বিস্মিত হয়েই তাকালেন। ভ্রু কুঁচকে বললেন, কিন্তু ম্যাডাম, আরেকবার ভেবে দেখবেন না? এটা অনেক টাকার ব্যাপার। নুহা শান্ত স্বরে জবাব দিল, দেখুন, এটা আমার পরিবারের বিষয়। যদি আমার আব্বু বেঁচে থাকতেন তাহলে তিনি কখনোই এই পথে হাঁটতেন না। তার ভাই যদি বিপদে পড়ত তিনি নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। আমিও চাই না এই বিষয়টা নিয়ে আর এগোতে।
যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবতে এখন শুধু সামনে এগিয়ে যেতে চাই। আপনি আসতে পারেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আইনজীবী নুহার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখে যেন এক ধরনের দ্বিধা, এই সিদ্ধান্ত কি একেবারে চূড়ান্ত? কিন্তু নুহার দৃঢ় দৃষ্টিতে কোনো অস্পষ্টতা ছিল না। অবশেষে সামান্য মাথা ঝুঁকিয়ে বললেন, ঠিক আছে ম্যাডাম। তবে ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয় নিশ্চিন্তে ডাকবেন। নুহা কেবল মাথা ঝাঁকাল। আইনজীবী দরজা দিয়ে বেরিয়ে যেতেই সে গভীর শ্বাস ফেলল। বুকের ভেতর জমে থাকা অদৃশ্য ভারটা যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। নুহার জীবনে যা কিছু ঘটেছে তার দায়ভার সে আর কাউকে দেব না। অভিযোগের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে গেছে সে। আজকের পর থেকে আর কোনো অভিযোগ নয়, কোনো দোষারোপ নয়। বিশেষ করে রৌফা মীরকে নিয়ে আর কোনো ঝামেলায় জড়াবে না। যদি সত্যিই সে কোম্পানির টাকা আত্মসাৎ করে থাকে তাতেও নুহার কিছু যায় আসে না। এই বিষয় নিয়ে মাথা ঘামিয়ে নিজের শান্তি নষ্ট করার কোনো মানে নেই। তার জীবনের সবচেয়ে বড় চাওয়া এখন আহির। আহিরের সঙ্গে সে একটি ছোট্ট সুখী পরিবার গড়ে তুলবে, একটি এমন ঘর যেখানে কেবল ভালোবাসা থাকবে, শান্তি থাকবে। পারফেক্ট জীবন বলে কিছু হয় না, তবে অসম্পূর্ণ জীবনের মাঝেও সুখ খুঁজে নেওয়া যায়। নুহা চায় তাদের জীবনটা হোক সহজ কিন্তু সুন্দর। এবার সত্যিই সে নিজের জন্য একটি পরিবার চায়, একটি ভালোবাসায় ভরা হাসিখুশি হ্যাপি ফ্যামিলি। নুহা তখনও ভাবনার জগতে হারিয়েছিল। কিন্তু হঠাৎই পরিচিত এক কণ্ঠ তার চিন্তার স্রোতকে থামিয়ে দিল। নুহা। গভীর, কঠিন এক স্বর। সে চমকে তাকাল। রৌফা মীর। কোনো ভনিতা না করেই তিনি কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে এলেন। নুহা হতবাক হয়ে উঠে দাঁড়াল। আঙ্কেল, আপনি এখানে? রৌফা মীরের চোখে প্রচণ্ড রাগের আগুন, ঠোঁটে উপহাসের এক চিলতে রেখা। কণ্ঠস্বর কঠোর, অথচ ঠান্ডা। তোমার সাহস কেমন করে হয়? উকিল ডেকেছিলে? আমার নামে অভিযোগ দায়ের করতে চেয়েছিলে? আমাকে জেলে পাঠানোর পরিকল্পনা করেছিলে? এতদূর যাওয়ার দুঃসাহস কিভাবে হলো তোমার? তিনি কিছুক্ষণ নুহার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যেন বুঝতে চাইছেন তার প্রতিক্রিয়া। তারপর ধীর অথচ তীক্ষ্ণ স্বরে বললেন, তবে তোমাকে দোষ দেব না, নুহা। আসলে দোষ আমারই, তোমাকে সুযোগ দিয়েছিলাম, সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। নুহা হতবাক হয়ে গেল। কণ্ঠ কেঁপে উঠল। আঙ্কেল আপনি? কিন্তু রৌফা মীর হাত তুলে তাকে থামিয়ে দিলেন। চুপ, একদম চুপ। অনেক সহ্য করেছি আর না। তোমাকে আগেও সাবধান করেছিলাম, কিন্তু তুমি বোঝনি। তুমি আমার কাছে একটা চুনোপুটি মাত্র। তাই ভুলেও ছটফট করার চেষ্টা করো না। না হলে তোমার বাবা মায়ের মতো তোমাকেও সরিয়ে দিতে আমার এক মুহূর্তও লাগবে না। বজ্রাঘাতের মতো শব্দগুলো নেমে এলো নুহার মাথায়। দুই চোখ হঠাৎ টলমল করে উঠল। এটা কি সত্যি? তার মা বাবার মৃত্যু স্বাভাবিক ছিল না? নুহা কাঁপা কণ্ঠে বলল, আপনি আপনি আমার মা বাবাকে সরিয়ে দিয়েছেন মানে? তাহলে তাদের মৃত্যু আসলেই স্বাভাবিক ছিল না? মানে? আপনি? নুহা এই মানুষটাকে সে এতদিন অন্তত শ্রদ্ধার চোখে দেখেছিল। যখনই আরিফা বেগমের সঙ্গে তার ঝামেলা হতো রৌফা মীরই পাশে দাঁড়াত। অথচ সেই মানুষটাই আজ স্বীকার করছে তিনিই তার বাবা মায়ের হত্যাকারী। রৌফা মীর উপহাস করে হেসে উঠলেন। হ্যাঁ, ঠিক ধরেছ। আমিই খুন করেছিলাম তোমার মা বাবাকে। আর প্রয়োজনে তোমাকেও সরিয়ে দিতে এক মুহূর্ত ভাবব না। তাই এই খেলা বন্ধ করো আর বাড়ি ফিরে যাও। আজ থেকে তোমার অফিসে আসা বন্ধ। তুমি আমার পরিবারের বউ, তুমি বাড়িতেই থাকবে। নুহার ভেতরে যেন আগুন জ্বলে উঠল। রাগ তরতর করে বাড়তে লাগল। দৃঢ় কণ্ঠে বলল, আপনার সাহস হয় কিভাবে? আপনি কেমন করে এমন করতে পারেন? উনি তো আপনার ভাই ছিলেন। এতটা নিচে নামলেন কিভাবে? আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেব। রৌফা মীর চোখে এক অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন, যেন প্রতিটি প্রতিক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। ঠান্ডা অথচ তীক্ষ্ণ স্বরে বললেন, ভুলেও এই ভুল করো না, নুহা। তুমি এখনো আমাকে চিনতে পারোনি। আমার হিংস্রতা সম্পর্কে সন্দেহ করছ।
তোমার ধারণা নেই আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। নুহা কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল। ভয় তাকে ছুতেই পারল না। দৃঢ় কণ্ঠে বলল, কি করবেন আপনি? আমাকে মেরে ফেলবেন? তাই করুন। আমি ভয় পাই না। রৌফ মীর হেসে উঠলেন। এক ধরনের ঠান্ডা, ভয়ঙ্কর হাসি। জানি তুমি সাহসী। নিজের জীবন হারানোর ভয় তোমার নেই। কিন্তু তোমার কাছের মানুষ, তাদের নিশ্চয়ই হারাতে চাও না। নুহার মুখ পলকে ফ্যাকাশে হয়ে গেল। তার ভেতর তীব্র এক আতঙ্কের ঢেউ আছড়ে পড়ল। আপনার দিন শেষ হয়ে এসেছে, তাই একটু ভয় করুন। খবরদার, যদি আমার বোনের কোনো ক্ষতি করার চেষ্টা করেন তবে। রৌফ মীর উদাসীন ভঙ্গিতে মাথা ঝাঁকালেন। তবে কি? তুমিই তো বললে আমার দিন শেষ হয়ে এসেছে। ধরো তোমার বোনের নতুন সংসার, তার স্বামীসহ একটা গাড়ি দুর্ঘটনায় চলে গেল, তোমার মা বাবার মতো ওপারে। এটাকে খুন বলবে নাকি দুর্ঘটনা? এই ঘটনার জন্য কোনো পুলিশ আমাকে গ্রেফতার করবে শুনি? নুহা বিস্ময়ে তাকিয়ে রইল রৌফ মীরের দিকে। এতদিনের চেনা মানুষটি কিভাবে নিজের ভেতর এমন ভয়ানক এক রূপ লুকিয়ে রেখেছিল? রৌফ মীর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন, ঠান্ডা গলায় বললেন, আচ্ছা, হারানোর মতো কি শুধু তোমার বোনই আছে? আমার তো মনে হয় এখন আরও কেউ আছে। নুহা এবার হতবাক। কি হলো? বুঝতে পারছ না? তোমার স্বামীর কথাই বলছি। একটু মানবিকতা নিজের মধ্যে বাঁচিয়ে রাখুন। উনি আপনার ছেলে। নিজের ছেলের ক্ষতি করতে চাইছেন। আপনি কি বলছেন একবার ভেবে দেখুন। রৌফ মীর ঠান্ডা গলায় বললেন। আমি জানি আমি কি বলছি। হ্যাঁ, সে আমার ছেলে। কিন্তু সে আমার মতো হয়নি। তাকে তুমি আমার ছেলে মনে করো। ওর মতো একটা নির্বোধ, অযোগ্য ছেলেকে আমি 6 বছর আগেই হারিয়েছি বলে ধরে নিয়েছিলাম। সে বেঁচে থেকেও মরে আছে আমার কাছে। নিজের স্বার্থের জন্য যদি নিজের ভাইকে সরাতে পারি, তবে ছেলের জন্য কতটা শোক করব ভাবছ? নুহার মুখ বিকৃত হয়ে গেল ঘৃণায়। ছি, আপনার মতো মানুষও এই পৃথিবীতে আছে। নিজের রক্ত, নিজের সন্তান, তাকেও ক্ষমতার লোভে শেষ করে দিতে চাচ্ছেন। আপনাকে দেখে ঘৃণা হচ্ছে রৌফ মীর। আপনাকে ধিক্কার জানাই। রৌফ মীর মৃদু হাসল। যেন নুহার ঘৃণা তাকে স্পর্শ করতে পারছে না। তার চোখে এক ধরনের অদ্ভুত ঝলক, ঠোঁটের কোণে উপহাসের এক চিলতে রেখা। তুমি এখনো কিছুই দেখনি, নুহা। আমাকে দেখাতে বাধ্য করো না। মনে রেখো, আমি তোমার শুভাকাঙ্ক্ষী নই। সেদিন তোমার বাবা মায়ের সঙ্গে তোমরা বোনও চলে যেতে পারতে জানো। কিন্তু কেন রেখেছিলাম সেটাই এখন আফসোস হয়। যদি জানতাম দুধ কলা দিয়ে পোষা সাপ একদিন আমাকেই ছোবল দেব, তাহলে আগেই বিষদাঁত ভেঙে দিতাম। তবে সমস্যা নেই, এখনো সব শেষ হয়ে যায়নি। তার কণ্ঠের শীতলতা যেন বরফকেও হার মানায়। তবে শোনো, আমি তোমার জন্য একটা সুযোগ রেখে গেলাম। আহিরের সঙ্গে সুখে সংসার করো। সন্তান লালন পালন করো। মেয়ে মানুষের জন্য এটাই উপযুক্ত কাজ। আর যদি আমার পথে বাধা হও, তবে যা যা বলেছি তার প্রতিটি হুমকি বাস্তবে পরিণত করব। রৌফ মীরের চোখে এক অদ্ভুত ঝলক। তার ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসির রেখা। যেন এই মুহূর্তের প্রতিটি ভয়, প্রতিটি উত্তেজনা সে উপভোগ করছে। চলো বৌমা, বাড়ি যাওয়া যাক। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নুহা চোখ শুরু করে তাকালো। তার শরীরে তখনও রাগের কাঁপুনি। আপনার ছেলে যদি আপনার কুকীর্তি সব জানতে পারে, তাহলে কি হবে ভেবে দেখেছেন? যখন সে বুঝবে তার বাবা একজন নরপিশাচ, তখন কি আপনার প্রতি ভালোবাসাটা আর থাকবে? রৌফ মীর হালকা হাসল। যেন এই প্রশ্নের উত্তর তার জানা। বাহ, আমার ছেলেকে বেশ ভালোই চিনেছ তুমি। কিন্তু ভুলে যেও না, সে যতই তোমাকে ভালোবাসুক, আমি তো তার বাবা। এই সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না। আমার প্রতি তার শ্রদ্ধা আর ভালোবাসা তুমি কোনোদিন নষ্ট করতে পারবে না। বরং সাবধান, ভুলেও তাকে সত্য বলার চেষ্টা করো না। বাবার জন্য সে তোমাকে ছুঁড়ে ফেলার ক্ষমতা রাখে। নুহার কণ্ঠে অবিচল দৃঢ়তা। আপনার নিজের প্রতি এত বিশ্বাস। তবে আফসোস, আপনি কিছুই করতে পারবেন না। শাস্তি আপনাকে পেতেই হবে। এটাই নিয়তির বিধান। রৌফ মীর চোখ সরু করল।
ঠোঁটে ঠান্ডা হাসি। তুমি আমাকে শাস্তি দেব। বেশ। ওকে, টিক টিক টিক, দ্য গেম ইজ স্টার্টেড। এবার দেখা যাক তুমি কি করতে পারো। নুহা দরজার চৌকাঠ পেরিয়ে ঘরে প্রবেশ করতেই দেখতে পেল পুরো ড্রয়িং রুম অন্ধকারে নিমজ্জিত। মুহূর্তের জন্য তার মনে হলো হয়তো এখানে কেউ নেই। কিন্তু ঠিক তখনই নিঃশব্দে এক ফালি আলো সামনে এসে পড়ল। আলোটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকল, আর তার ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে আছে আহির। তার চোখে এক অদ্ভুত দীপ্তি, কণ্ঠে গভীর স্নিগ্ধতা। সে ধীর পায়ে নুহার দিকে এগিয়ে এল। আজ 13ই মে। 6 বছর আগে এই দিনে আমাদের সম্পর্কের এক অনিবার্য অধ্যায় শুরু হয়েছিল। তখন আপনাকে চিনতাম না, জানতাম না, এমনকি জীবনে একবারও দেখিনি। অথচ কেবল 3টি পবিত্র শব্দের মাধ্যমে আপনাকে নিজের করে নিয়েছিলাম চিরদিনের জন্য। নিজের অজান্তেই যেন মিশে গিয়েছিলাম আপনার অস্তিত্বে। আহির থামল এক মুহূর্ত। তারপর আবার বলল, তারপর তারপর একটা ভুল। যদিও আমি আজও সেটাকে ভুল মনে করি না, তবু কোথাও একটা আফসোস রয়ে গেছে। যদি সেদিনের সেই ভুলটা না হতো, তাহলে হয়তো সবকিছু আজ অন্যরকম হতে পারত। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, যদি কেউ কারো জন্য সত্যিই বরাদ্দ থাকে, তাহলে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদের মিলন অবধারিত। তাই তো 7 সমুদ্র 13 নদী পেরিয়ে চলে এসেছি আপনার শহরে। নুহা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আহিরের দিকে। আহিরের কণ্ঠে এক দুর্নিবার আকর্ষণ। এরপর প্রথম দেখা, প্রথম অনুভব, প্রথম জানা, আর তারপর আসলো, দেখল, জয় করল ইতিহাসের শেয়র বাণী, যেন আমাদের গল্পেও লেখা হয়ে গেছে। আমি আপনাকে জয় করেছি। আজ আমাদের সম্পর্কের 7 বছর পূর্ণ হল। সময়ের পথচলা দীর্ঘ হলেও আমরা পাশাপাশি ছিলাম না। তবু অনুভূতির এই বন্ধন কখনো ক্ষীণ হয়নি, কখনো মুছে যায়নি। আজ এই বিশেষ দিনে আমি সেই পুরনো ভুলের সংশোধন চাই। আহির এক মুহূর্ত থামল। নুহার চোখের গভীরে তাকিয়ে রইল, যেন তার হৃদয়ের সবটুকু সত্য উজাড় করে দিচ্ছে। আমি চাই নতুন করে শুরু করতে। তবে এবার আর কোনো জোরজবরদস্তি নয়, এবার শুধু স্বেচ্ছায়, হৃদয়ের টানে। একটা নিঃশ্বাসহীন মুহূর্ত নেমে এল তাদের মাঝে। নুহার হৃদয় যেন নিজের অজান্তেই এক অনির্বচনীয় দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। অতীতের দহন, বর্তমানের টানাপোড়েন, আর ভবিষ্যতের এক সম্ভাবনাময় ডাক। সব মিলিয়ে সে নিজেকে কোথায় দাঁড়িয়ে আছে ঠিক বুঝতে পারছিল না। এক দৌড়ে এসে আহিরকে শক্ত করে জড়িয়ে ধরল নুহা। যেন এতদিনের সমস্ত প্রতীক্ষা, সমস্ত অনুভূতি, সমস্ত অব্যক্ত ভালোবাসা এক মুহূর্তেই উজাড় করে দিতে চায়। আহির তার উষ্ণতা অনুভব করেও মৃদু হেসে বলল, নুহা, যদিও আমি চাই আপনি সবসময় এভাবেই আমার বুকে থাকুন, কিন্তু এখানে সবাই আছে। আহিরের কথায় নুহা হঠাৎ যেন বাস্তবে ফিরে এল। একটু লজ্জা পেয়ে দ্রুত চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দুগুলো মুছে নিয়ে আড়াল করল আহিরের থেকে। পরক্ষণেই ধীরে ধীরে আহিরের বাহুপাশ থেকে নিজেকে সরিয়ে নিল। ঠিক তখনই ঘরের সবগুলো আলো একসঙ্গে জ্বলে উঠল। আর মুহূর্তের মধ্যেই বাড়ির সব সদস্য করতালি দিতে দিতে বেরিয়ে এলেন। চারদিকে আনন্দের ছটা, প্রত্যেকের মুখে প্রশান্তির হাসি। কেউ অভিবাদনের দৃষ্টিতে তাকিয়ে, কেউ প্রশ্রয়ের স্নেহে মুখর, আবার কেউ আবেগের দ্যুতিতে উজ্জ্বল। ঈশানের হাতে ধরা ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে, ভিডিও কলে রয়েছে সালমান, যার উচ্ছ্বসিত মুখে পর্দার ওপার থেকেও উচ্ছ্বাস স্পষ্ট। সালমান হেসে বলল, আরে ভাই, তোকে কি বলেছিলাম আর তুই কি করলি? ভ্যাত। ভাবি নেহাত ভালো মানুষ, তাই এইটুকুতেই সব মেনে নিয়েছে। ভাবি 6টা বছর অপেক্ষা করেছে তোর জন্য। আজকাল এমন মানুষ কোথায় পাওয়া যায় যে এত বছর অপেক্ষা করতে পারে? এখন তো সুযোগ পেলেই সবাই বিশ্বাস ভাঙতে ব্যস্ত। আহির হেসে বলল, কি ব্যাপার? এমন আকালের দিন পড়ল যে তুই যে 100টা কথার মধ্যে 80টাই ভুল বলিস। এখন আমায় জ্ঞান দিচ্ছিস? যাই হোক, তোর মুখ দেখে মনে হচ্ছে সদ্য কবর থেকে উঠে এসেছিস। শরীর খারাপ নাকি? সালমান বিরক্তির ভঙ্গিতে মুখ বাঁকিয়ে বলল, এই ধরনের শরীর খারাপ আমার রোজই হয়। বাদ দে, রাখছি, একটু বাইরে বের হব। আহির মুচকি হেসে বলল, আচ্ছা, কিন্তু তুই না বলেছিলি বিয়েটা লাইভ দেখবি? সালমান গম্ভীর হয়ে বলল,
একটা ভিডিও পাঠিয়ে দিস ব্যাস। বাই। এমন কিছু নিষিদ্ধ জিনিস আছে যা আপাতত দেখতে চাইছি না। বলেই ফোনটা কেটে দিল। ঘরের বাতাসে তখনও হাসির ঝলক। ভালোবাসার উষ্ণতা আর প্রতীক্ষার প্রাপ্তির এক গভীর প্রশান্তি ছড়িয়েছিল। ঘরে আবারও হাসির রোল উঠল। আনন্দ, উচ্ছ্বাস, উষ্ণ শুভেচ্ছার মাঝে নুহার দৃষ্টি আটকে রইল একমাত্র আহিরের দিকে। আহিরও মুচকি হেসে তার দিকে তাকিয়ে বলল, চলুন, কাজী সাহেব অপেক্ষা করছেন। সেই হাসিতে ছিল নিশ্চিন্ততার আভাস, ছিল এক অন্তহীন প্রতিশ্রুতি। অবশেষে সমস্ত নিয়ম মেনে সাক্ষীদের সামনে উচ্চারিত হল পবিত্র কবুলের শব্দ। আরও একবার এক হল নুহা আর আহির। এক নতুন শুরু, এক নতুন প্রতিশ্রুতির বন্ধনে বাধা পড়ল তারা। কিন্তু এর মাঝেই নুহার হৃদয়ে বয়ে চলল এক অজানা ঝড়। তার মনে একটার পর একটা প্রশ্ন এসে ভিড় করছিল। এখন তার কি করা উচিত? সত্যিই কি সে সঠিক পথে পা বাড়াচ্ছে? বারবার রৌফ মীরের সেই ভয়ঙ্কর কথাগুলো কানে প্রতিধ্বনিত হচ্ছিল। বাবাকে ভালোবাসে তো, বাবার জন্য তোমাকে ও ছুঁড়ে ফেলার ক্ষমতা রাখে। চোখের সামনে দাঁড়িয়ে আছে আহির, মুখে প্রাপ্তির খুশি। এমন একজন যে নুহাকে নিঃস্বার্থ ভালোবাসে, যা নুহা স্পষ্ট অনুভব করতে পারে। অথচ সেই মানুষটির রক্তেই প্রবাহিত হচ্ছে এক খুনির উত্তরাধিকার। আজ সে নিজেই জেনে বুঝে কবুল বলল তার বাবার খুনির ছেলেকে। আহিরের কোনো দোষ নেই, সে জানে। তবু কেন যেন সবকিছু তার কাছে অসহনীয় লাগছে। হৃদয়ের গভীরে কোথাও একটা অস্বস্তির ছায়া গাঢ় হতে থাকছে। নিজের অজান্তেই মনে হচ্ছিল এই সবকিছু ঠিক হচ্ছে না। রাতের খাবার শেষ হতে না হতেই নিশি আর অনন্যা এক প্রকার জোর করেই নুহাকে সাজাতে বসাল। তাদের যুক্তি, যেহেতু আজ নুহা ও আহিরের নতুন করে বিয়ে হয়েছে, তাই সেই উপলক্ষে তাদের বাসর ঘরও সাজানো হয়েছে। আর সে ঘরে প্রবেশের আগে নুহাকে সত্যিকার এক নববধূর সাজে সাজানোই হবে। নুহা প্রথমে আপত্তি করলেও শেষ পর্যন্ত তাদের আবেগের সামনে হার মানল। একে একে অলংকার পরানো হলো, লাল শাড়ির ভাঁজ ঠিক করা হলো, খোপায় গুজে দেওয়া হলো সুগন্ধি ফুল। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নুহাকে দেখে নিশি অভিভূত হয়ে বলল, আহ, আহির ভাইয়া তো আজ চোখ ফেরাতে পারবে না। এদিকে আহিরের হৃদয়ের মধ্যে তখন এক অদ্ভুত অস্থিরতা খেলা করছিল। নুহাকে বউয়ের সাজে কেমন লাগবে? এমনি তো শাড়ি পরলেই তার দৃষ্টি আটকে যায়, আর আজ যদি চোখের সামনে বধূ বেশে দেখে, তাহলে তো জ্ঞান হারিয়ে ফেলবে। কল্পনায় ভেসে উঠল নুহার মুখ। নিজের মনে নিজেই হেসে উঠল আহির। পরক্ষণেই মাথায় হালকা একটা চড় দিয়ে নিজেই নিজেকে বলল, আহির, এভাবে দুর্বল হলে চলবে না। না, তবে ছোটখাটো একটা হার্ট অ্যাটাক বোধহয় হয়ে যাবে। তাতে অবশ্য ক্ষতি নেই। অপেক্ষার প্রহর শেষে আহির যখন কক্ষের দরজার চৌকাঠ পেরোল, তখনই ঘরের মধ্যে এক অদ্ভুত নীরবতা অনুভব করল। কোথাও যেন নুহার অস্তিত্ব নেই। কিছুটা হতবাক হয়ে চারপাশে তাকাল সে। সযত্নে সাজানো বিছানার উপর দৃষ্টি পড়তেই এক টুকরো কাগজ চোখে পড়ল, এক টুকরো চিরকুট। আহিরের বুকের মাঝে হঠাৎ এক অজানা আশঙ্কা দোলা দিল। দ্রুত চিরকুটটি তুলে নিয়ে খুলল সে। পরিচিত হাতের লেখা দেখে মুহূর্তেই থমকে গেল তার হৃদস্পন্দন। আজ থেকে 7 বছর আগে এই দিনেই আপনি আপনার সদ্য বিবাহিত স্ত্রীকে বাসর ঘরে রেখে চলে গিয়েছিলেন। আর ফিরলেন 6 বছর পর। তাই আজ সেই একই কাজ আমিও করলাম। আপনার সঙ্গে আমার ঠিক 6 বছর পর দেখা হবে। নুহা। আহির হঠাৎ অনুভব করল পেছনে থেকে দুটি নরম হাত শক্ত করে তাকে জড়িয়ে ধরেছে। বুকের কাছাকাছি এক মৃদু স্পর্শ। উষ্ণ নিঃশ্বাসের বাতাস তার পিঠ ছুঁয়ে যাচ্ছে। মুহূর্তের জন্য থমকে গেল সে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই বুঝতে পারল এই স্পর্শ, এই উষ্ণতা, এই ঘনিষ্ঠতা নুহা। আহিরের ঠোঁট কাপল, সামান্য গলায় অভিমানের এক অনুরণন বেজে উঠল। আপনি না চলে গিয়েছিলেন? 6 বছর পর ফিরে আসার কথা ছিল, তাই না? নুহা তবু সেইভাবেই চুপচাপ দাঁড়িয়ে রইল। মুখে এক রহস্যময় হাসির রেখা। যেন এই অভিমান, এই অভিযোগ তার জানা গল্পেরই অংশ। মৃদু স্বরে বলল, আহির। আহির কোনো উত্তর দিল না। নুহা আবারও বলল, আপনি কি রাগ করেছেন?
আহির এক দীর্ঘশ্বাস ফেলল, যেন বুকের ভেতর জমে থাকা কথাগুলো পথ খুঁজছে বেরিয়ে আসার। না তো, নুহা, আমি। কিন্তু তার বাক্য শেষ হওয়ার আগেই নুহা হঠাৎ হেসে উঠল। সেই হাসির সুরে ছিল এক অদ্ভুত কোমলতা। সরি, আমি তো জাস্ট মজা করছিলাম। মজা কি শুধু আপনিই করতে পারেন? আহির জানেন, ছোটবেলা থেকেই আমি একা একা বড় হয়েছি। আমাদের ছোট্ট পরিবার, আব্বু আম্মু আমি আর নিশি। বাবা মা দুজনেই কাজে ব্যস্ত থাকতেন। সময় কম ছিল, কিন্তু তবু আমরা ভালোই ছিলাম। আমাদের মধ্যে এক ধরনের বন্ধন ছিল। কিন্তু হঠাৎ জীবনে এমন কিছু ঘটে গেল যা আমি প্রথমে বুঝতেই পারিনি। যেন সময় থমকে গেল, জীবন অন্য কোনো পথে মোড় নিল। তারপর যখন আব্বু আম্মুকে চিরদিনের জন্য হারালাম, তখন মনে হলো চারপাশের পৃথিবীটা কেবল এক শূন্যতা দিয়ে ঘেরা। প্রতিটা শব্দ, প্রতিটা স্পর্শ, প্রতিটা সম্পর্ক সবই যেন ধীরে ধীরে মুছে যেতে লাগল। আমি একা থাকতে শিখে গেলাম। এই বাড়িতেও থাকতে চাইনি। সবকিছু ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। কিন্তু নিশির জন্য, দাদুমণির জন্য থেকে গিয়েছিলাম। হয়তো নিজেকেও বোঝাতে চেয়েছিলাম যে একা থাকলেও সম্পর্কের কিছু শিকড় কখনো ছেঁড়া যায় না। নুহার কণ্ঠের প্রতিটি শব্দ যেন গভীর এক আবেগের ছোঁয়ায় ভিজেছিল। আহির শুধু শুনছিল, যেন এই কথাগুলো শুধু কথামাত্র নয়, এগুলো নুহার অস্তিত্বেরই অংশ, যা এতদিন তার হৃদয়ের গভীরে লুকিয়েছিল। আমি ভেবেছিলাম বাকি জীবনটা একাই কাটিয়ে দেব। একা থাকাই হয়তো আমার নিয়তি। কিন্তু তারপর আপনি এলেন। শুরুতে আপনাকে সহ্যই করতে পারতাম না। মনে হতো কেন জানি আপনার উপস্থিতি আমার চারপাশের শূন্যতাকে নড়িয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনার চোখে আমার জন্য একবারও বিরক্তি দেখেনি। আমি কতভাবে আপনাকে অপমান করেছি, অথচ আপনি কখনো রাগ করেননি, কখনো কিছু বলেননি। মাঝে মাঝে ভাবতাম, মানুষ এতটা ধৈর্যশীল হয় কিভাবে। আসলে আপনি আমার জীবনে আসা সবচেয়ে বড় আশীর্বাদ। আপনার কাছে আমি যে গুরুত্ব পেয়েছি, সেটি যেন আমার আব্বুর কাছেই পেয়েছিলাম একসময়। আমার ছোট ছোট খুশিগুলোর কি অপার যত্ন নিয়েছেন আপনি। আমার আবেগগুলো বোঝার চেষ্টা করেছেন, আমাকে একা থাকতে দেননি। আপনার কি মনে হয় শুধু আপনিই আমাকে ভালোবাসেন? শুধু আমি আপনাকে মেনে নিয়েছি? না, আমি নয়, আমার মন আপনাকে মেনে নিয়েছে। আমি ৬ বছরের জন্য কেন, ৬ দিনের জন্যও আপনাকে হারাতে পারব না। আমি চাই বাকি জীবনটা শুধু আপনার সাথেই কাটাতে। আপনি আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাপ্তি। আপনাকে ছাড়ার প্রশ্নই আসে না। আহির এতক্ষণ নিঃশব্দে শুনছিল। তার চোখের গভীরে এক অদ্ভুত আবেগ খেলা করছিল, যা ভাষায় প্রকাশ করা কঠিন। নুহার শেষ কথাগুলো শুনে গম্ভীর স্বরে বলল, আপনি ভেবে বলছেন? হু, এত ভালো ছেলে কেউ হাতছাড়া করে? ৬ বছরের জন্য আপনাকে ছেড়ে চলে যাব। আর আপনি যদি অন্য কাউকে বিয়ে করে ফেলেন? সত্যি করে বলুন তো, করতেন না আরেকটা বিয়ে? আহির নুহার দিকে এক ঝটকায় ঘুরে দাঁড়াল। কোনো কিছু না বলেই তাকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। তার অস্তিত্বের সমস্ত উষ্ণতা দিয়ে আঁকড়ে ধরল নুহাকে, যেন এই মুহূর্তে পুরো পৃথিবীর সব উত্তর তার বুকে লুকিয়ে আছে। তারপর ধীর গভীর কণ্ঠে বলল, গ্যারান্টি দিতে পারছি না, খুবই সেন্সিটিভ বিষয় তো। হয়তো করে ফেলতেও পারি। নুহা মুহূর্তেই মুখ তুলে তাকাল। চোখ দুটো বিস্ময় বড় হয়ে গেল। আপনার পা ভেঙে ঘরে রেখে দেব? আহির হেসে বলল, তাহলে সংসার চালাবো কিভাবে? পঙ্গু স্বামী নিয়ে আপনার অসুবিধা হবে না? নুহা চোখ টিপে মুচকি হেসে বলল, আপনি তো জানেনই আপনার বউ একজন বিজনেস ওম্যান। তার ওপর শ্বশুরের টাকা পয়সার ও অভাব নেই। অতএব এরকম ২-৪টা জামাই আমি বসিয়ে খাওয়াতে পারব। তাও সতীন একদম না। দুজনেই একসঙ্গে হেসে উঠল। যেন সমস্ত অভিমান, দীর্ঘ প্রতীক্ষার কষ্ট, হারিয়ে যাওয়ার ভয়, সব মিলিয়ে এই মুহূর্তে গলে গেল উষ্ণ ভালোবাসায়। আহির একটু থেমে নুহার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াল। নুহা, আপনি যদি আমার থেকে মাত্র ৬ সেকেন্ড দূরে থাকেন, তাহলেও সেটা আমার জন্য ৬ বছরের সমান। নুহা হেসে বলল, আর কত মুগ্ধ করবেন বলুন তো? আহির তার দৃষ্টি আরও গাঢ় করে বলল, আপনার মুগ্ধতার কাছে এইটুকু তো কিছুই না। আপনি নিজেও জানেন না আপনি আমাকে কতটা মুগ্ধ করার ক্ষমতা রাখেন।
আর আজ আপনাকে এই রূপে দেখে সমস্ত মুগ্ধতার সীমা অতিক্রম হয়ে গেছে। আমি এতটা সুন্দর নই। আহির ধীরে ধীরে এগিয়ে এলো। চোখে অপার গভীরতা। তার কণ্ঠে এক দৃঢ় মায়াবী সুর, একবার আমার চোখ দিয়ে নিজেকে দেখবেন। তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যার যার দৃষ্টির উপর নির্ভর করে রূপ থাকা জরুরি নয়। বলেই আহির নুহার গালের পাশে মুখ এনে এক আলতো চুম্বনে ছুঁয়ে দিল তাকে। নুহার হৃদস্পন্দন মুহূর্তের জন্য থমকে গেল। চোখ দুটো আপনা আপনিই বন্ধ হয়ে এল। আহির নুহাকে কোলে তুলে নিল। নুহা এক চিলতে অবাক হয়ে আহিরের গলায় হাত জড়িয়ে ধরল। তার স্নিগ্ধ সুবাস, শক্ত হাতের ভরসা সব মিলিয়ে এক অনাবিল প্রশান্তির অনুভূতি ছড়িয়ে পড়ল নুহার মনে। আহির তাকে খাটে শুইয়ে দিয়ে কপালে আলতো করে একটা চুমু দিল, যেন সে তার সমস্ত ভালোবাসা এই স্পর্শে গেঁথে দিচ্ছে। আপনার মুখের এই হাসিটা আমি সারাজীবন ধরে রাখব। আর যে জায়গাটা আপনি আমাকে দিয়েছেন, সেটা আমি সারাজীবন ধরে আগলে রাখব। সারাজীবন আপনার সাথে থাকব, কখনো আমাদের মাঝে দূরত্ব আসতে দেব না। রাগ, ঘৃণা, কষ্ট কোনো কিছুই আমাদের ভালোবাসার মধ্যে আসতে পারবে না। আর সতীনের তো প্রশ্নই আসে না। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ুন। আহির ধীরে ধীরে সরতে চাইল, কিন্তু ঠিক তখনই নুহা তার কাঁধে হাত রাখল। আহির নুহার দিকে তাকাতেই নুহা তড়িঘড়ি করে চোখ ফিরিয়ে নিল। তার গালে এক চিলতে লজ্জার আভা। আহির মুচকি হেসে নুহার কপালের সঙ্গে নিজের কপাল ঠেকিয়ে দিল। নুহার নিঃশ্বাস ভারী হয়ে এল, চোখ দুটো আপনভাবেই নিমিলিত হয়ে গেল। নুহা, আপনি? নুহা কিছু বলল না, শুধু চোখের পলক নামিয়ে রাখল। এক অনির্বচনীয় আবেগ তাদের দুজনকে একসঙ্গে ভাসিয়ে নিয়ে গেল অনুভূতির গভীর সমুদ্রে। রাত গভীর হল, আর তাদের হৃদয়ের বাঁধন আরও নিবিড় হয়ে জড়িয়ে গেল এক অব্যক্ত, অনন্ত বন্ধনে। সকালটা যেন এক কোমল সোনালি পরশে ভেসে যাচ্ছে। জানালার ফাঁক গলে আসা মিষ্টি রোদ ঘরের কোনায় স্নিগ্ধ আলো ছড়িয়ে দিয়েছে। হালকা বাতাস পর্দার আড়ালে লুকোচুরি খেলছে। ঘরজুড়ে এক নিবিড় প্রশান্তি। আহির এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। প্রশান্ত মুখে নিঃশ্বাসের ভারসাম্য ঠিক রেখে নিশ্চিন্তে শুয়ে আছে। তার বুকে নেমে আসা নিস্তরঙ্গ প্রশান্তি যেন ঘরের বাতাসকেও ভারী করে তুলেছে। নুহা ধীরে ধীরে উঠে বসল। এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে আহিরের প্রশান্ত মুখের দিকে। ঘুমের দেশে হারিয়ে যাওয়া এই মানুষটাকে এত নির্ভার, এত কোমল আগে কখনো দেখা হয়নি। তার কপালের ওপর এলোমেলো চুলগুলো নুহা আলতো করে সরিয়ে দিল। একটা মৃদু হাসি খেলে যায় তার ঠোঁটে। তারপর ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। পায়ের শব্দ পর্যন্ত আটকে রেখে নিঃশব্দে চলে গেল, যাতে আহিরের শান্ত ঘুমটুকু কোনোভাবে ব্যাহত না হয়। নুহা সবে মাত্র গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে ব্যস্ত। তার প্রতিচ্ছবিতে ফুটে উঠছে এক অনাবিল সৌন্দর্য। সে চুলগুলো এক ঝটকায় নাড়াতেই সেখানে থেকে কয়েক ফোঁটা পানি ছিটকে গিয়ে পড়ল আহিরের মুখে। আহির চোখ কুঁচকে নড়েচড়ে উঠল। তারপর ধীরে ধীরে চোখ খুলল। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকল নুহার দিকে। তারপর ঠোঁটের কোণে এক টুকরো হাসি এনে বলল, আমাকে ডাকলেন না যে? নুহা চমকে ফিরে তাকাল। আহির যে এতক্ষণ ধরে তাকে দেখছিল তা বুঝতেই পারেনি। একটু অবাক হয়ে বলল, আপনি অজ্ঞানের মতো ঘুমাচ্ছিলেন, তাই ভাবলাম জ্ঞান আর নাই বা ফেরালাম। আহির আলতো হাসল, তারপর হালকা গলায় বলল, হুম, কাল সারারাত আপনার জন্য ঘুমাতে পারিনি। কথাটা শুনতেই নুহার সারা শরীরে এক অদ্ভুত লজ্জার স্রোত খেলে গেল। মনে হলো তার বুকের ভেতরটা কেমন যেন ধপধপ করছে। ঠোঁটটা একটু কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। ঠিক তখনই আহির একটা গভীর হাই তুলে বলল, আপনি জানেন, আপনি কত জোরে নাক ডাকেন। এইভাবে নাক ডাকলে কেউ ঘুমাতে পারে? নুহা মুহূর্তেই ঘুরে তাকাল, কি বললেন আপনি? আমি নাকি নাক ডাকি? আহির কৌতূহলী গলায় বলল, হ্যাঁ। আবার অস্বীকার করছেন? নুহা অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল আহিরের দিকে। আহির তখনই উঠে দাঁড়িয়ে হাত উঁচু করে বলল, সরুন তো, আপনার জন্য দেরি হয়ে গেল। আমাকে কিন্তু চাকরি খুঁজতে যেতে হবে।
নুহা হাত গুটিয়ে গম্ভীর মুখে বলল, ঠিক আছে, তাহলে আজ থেকে আপনি সোফায় থাকবেন, যেখানে এতদিন থাকতেন। তাতে হয়তো আপনার আর কোনো অসুবিধা হবে না। আহির এক পা এগিয়ে এলো নুহার দিকে, চোখে সেই চিরচেনা উষ্ণতা। তারপর হঠাৎই নুহাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তার উষ্ণ শ্বাস এসে লাগল নুহার ঘাড়ের কাছে। আহির আলতো করে থুতনি ঠেকাল নুহার কাঁধে, কণ্ঠস্বরে একরাশ মৃদু স্নিগ্ধতা। তেমন কোনো অসুবিধা হয়নি তো? আমি তো চাই এমন অসুবিধা আমার রোজ হোক। নুহার বুকের ভেতর যেন ঝড় উঠল। কথাটা শোনামাত্রই শরীরের সমস্ত শক্তি কোথায় যেন বিলীন হয়ে গেল। লজ্জায় গাল রঙিন হয়ে উঠল তার। সে নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু আহির তখনই আরও কাছে ঝুঁকে এল। গভীর মায় তার নরম গালে ঠোঁট ছুঁয়ে দিল, যেন একটুকরো কোমল সন্ধ্যা এসে নামল তাদের মাঝে। তারপর মৃদু হেসে বলল, ধন্যবাদ। নুহা যেন স্থির থাকতে পারছিল না। সারা শরীরে অনুভূতির এক অদ্ভুত কম্পন ছড়িয়ে পড়ল। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিচু স্বরে বলল, আপনার দেরি হচ্ছে না? হঠাৎ করেই করিডোরে কারো পায়ের আওয়াজ শোনা গেল। আহির নুহাকে ছেড়ে দিয়ে দ্রুত সরে গিয়ে নিজেকে গুছিয়ে নিল। ঠিক তখনই পরিচিত এক কণ্ঠস্বর ভেসে এল, আহির। রৌফ মীরকে দেখে আহির হালকা হাসল, কোনো দরকার আব্বু? রৌফ মীর গম্ভীর মুখে এগিয়ে এসে বললেন, হ্যাঁ, তোমার সঙ্গে একটা দরকার আছে। আজ তোমাকে আমার সঙ্গে অফিসে যেতে হবে। একটু এসো। আহির মাথা কাত করে সম্মতি জানাল। আচ্ছা, আমি রেডি হয়ে আসছি, বলে সে দ্রুত ওয়াশরুমের দিকে চলে গেল। নুহা তখন একটু এগিয়ে এসে স্থির কণ্ঠে বলল, আপনার দরকারটা বলুন তো। এত সকাল সকাল ছেলের কথা মনে পড়ল যে। রৌফ মীরের চোখে বিদ্রূপের ঝলক খেলে গেল। হালকা হাসলেন, তবে সেই হাসির ভেতরে ছিল প্রচ্ছন্ন হুমকি। সেই কৈফিয়ত কি আমাকে তোমাকে দিতে হবে? নিজেকে কি ভাবতে শুরু করেছ বলো তো? বেশি বাড়াবাড়ি করো না, নয়তো তোমার এই উড়াউড়ি বন্ধ করতে আমার 1 মিনিটও লাগবে না। নুহা একটুও ভরকাল না। তার চোখে দৃঢ়তার আগুন। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনিও বরং আনন্দ উপভোগ করুন যতদিন পারেন, কারণ খুব তাড়াতাড়ি আপনি জেলের ভেতরে থাকবেন। আর সেই ব্যবস্থা আমি নিজে করব। রৌফ মীর এবার মুখ শক্ত করলেন। কণ্ঠস্বরে একরাশ তাচ্ছিল্য মিশিয়ে বললেন, তুমি কতদিন এই বাড়িতে থাকতে চাও সেটা ঠিক করো। আমাকে জেলে পাঠানো সহজ নয়। আর তাছাড়া 6-7 বছর আগের একটা অ্যাক্সিডেন্টের জন্য কোনো পুলিশ কি আমাকে গ্রেফতার করবে? নুহার ঠোঁটে বিদ্রূপের হাসি ফুটল। এই তো গত মাসেও কোম্পানি থেকে টাকা সরানো হয়েছে। এর জন্য কেস করাই যায়, তাই না? আপনি আমাকে অপশন দিয়েছিলেন, এখন আমিই আপনাকে অপশন দিচ্ছি। চুপচাপ নিজের অপরাধ স্বীকার করুন, বাকি জীবনটা সুস্থ মানুষ হয়ে বাঁচার চেষ্টা করুন। নয়তো আমাকে যদি আপনাকে জেলে পাঠাতে হয় তবে শাস্তি আরও কঠিন হবে। রৌফ মীর এবার আর সংযম ধরে রাখতে পারলেন না। এক ধাপ এগিয়ে এসে কণ্ঠ নামিয়ে ফিসফিস করে বললেন, গলার স্বর নিচে রাখো, নয়তো তোমাকে আমি। ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আহির। আব্বু, কোনো সমস্যা হয়েছে? রৌফ মীর সঙ্গে সঙ্গে মুখের অভিব্যক্তি বদলে ফেললেন। হাসিমুখে বললেন, না না, আমি তো নুহার সঙ্গে অফিসের বিষয়ে কথা বলছিলাম। তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে এসো, একসঙ্গে নাশতা করব, বলে সোজা ঘর থেকে চলে গেলেন। আহির নুহার দিকে এগিয়ে এলো, চোখে একরাশ অনুসন্ধিৎসা, কণ্ঠে মৃদু উদ্বেগ ঝরে পড়ল, নুহা, কিছু হয়েছে? নুহা হালকা হাসল, যেন কিছুই হয়নি এমনভাবে। কিন্তু সেই হাসির আড়ালে যে কিছু একটা লুকিয়ে আছে তা আহির বুঝতে পারছিল। স্বাভাবিক কণ্ঠে বলল, নুহা, কিছু না তো। আহির গভীরভাবে তার নুহার দিকে তাকালো, তারপর নরম গলায় বলল, শুনুন নুহা, যদি আব্বুকে নিয়ে আপনার মনে কোনো দ্বিধা থাকে দয়া করে সেটা সরিয়ে ফেলুন। আমরা যা কানে শুনি সবসময় তা সত্যি হয় না। অনেক সময় আমাদের আপনজনরাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। তাই একজনের কথায় অন্যজনকে দোষী ভেবে নেবেন না। আমি যেমন আপনাকে ভালোবাসি, তেমনি আমার আব্বুকেও ভালোবাসি।
আপনাদের মধ্যে এই লড়াইটা আমার জন্য সহ্য করা খুব কষ্টকর হবে। আমি জন্মের পর থেকে আব্বুকে দেখছি কখনোই কোনো খারাপ কাজ করতে দেখেনি। আমি তাকে চিনি, বিশ্বাস করি। তাই যদি কেউ আপনাকে ভুল পথে চালিত করার চেষ্টা করে তবে। নুহা হঠাৎই কথার মাঝে আহিরকে থামিয়ে দিল। গভীর দৃষ্টি নিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি ফুফির কথা বলছেন তাই না? যে মানুষটা আপনাকে বিদেশে পাঠিয়েছিল সে আর কেউ না, ফুফি তাই না? আহির চমকে উঠল। একদৃষ্টিতে তাকিয়ে রইল নুহার দিকে। নুহা জানল কিভাবে? তাহলে কি ফুফি সব বলে দিয়েছে? নাকি নুহা নিজেই কোনোভাবে সত্যটা জেনেছে? নীরবতার ভারী পর্দা নেমে এলো জনের মাঝে। সকালের নরম রোদ্দুর জানালা দিয়ে প্রবেশ করে ঘরের আবহে এক স্নিগ্ধ আলো ছড়িয়ে দিয়েছে। নাশতার টেবিলে পরিবারের সবাই একত্র হয়েছে। চারপাশে পরিচিত শৃঙ্খলা আর স্নেহময় উষ্ণতা বিরাজ করছে। আহির ও নুহাও এসে বসেছে সবার মাঝে। হাস্যরস আর হালকা কথোপকথনে মুহূর্তগুলো আনন্দে ভরে উঠছিল। কিন্তু আচমকাই সেই স্বাভাবিকতার ছন্দপতন ঘটল। রৌফ মীর গম্ভীর স্বরে বলে উঠলেন, আমার তোমাদের সবাইকে কিছু বলার আছে। তার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যে সবাই এক মুহূর্তের জন্য থমকে গেল। নাশতার টেবিলে যেন অদৃশ্য এক ভারী ভাব নেমে এলো। একে অপরের দিকে তাকিয়ে সবাই অপেক্ষা করতে লাগল পরবর্তী বাক্যের জন্য। রৌফ মীর একটু থেমে নিয়ে গভীর দৃষ্টিতে চারপাশে তাকিয়ে বললেন, আমি আর শেহনাজ সিদ্ধান্ত নিয়েছি খুব শিগগিরই অনন্যা আর ঈশানের বিয়ে দেব। মুহূর্তের মধ্যে যেন সময় স্থির হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু বাতাসের মৃদু স্রোত জানালার পর্দা দোলাচ্ছে। প্রথমেই আহির নীরবতা ভেঙে মুখ খুলল, তার কণ্ঠে বিস্ময়ের ছোঁয়া। কিন্তু আব্বু। আহিরের কথা শেষ হওয়ার আগেই শেহনাজ মীর দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, কিসের কিন্তু আহির? আমি জানি অনন্যা একটা ভুল করেছে। কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন মানুষের কটু কথা সহ্য করবে। সে আমার ভাইয়ের মেয়ে। বাইরে লোকজন অনেক কিছু বলে। এই বিয়েটাই ওর জীবন গুছিয়ে নেওয়ার একমাত্র উপায়। ঈশানের সঙ্গে ওর বিয়ে হলে সবার কথা আপনা আপনি থেমে যাবে। ও নতুন করে বাঁচতে পারবে। ঘরের ভেতর যেন নিঃশব্দ এক ঝড় বয়ে যাচ্ছে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে অদৃশ্য এক টানাপোড়েনে। এতক্ষণ নুহা চুপ করে সব শুনছিল, স্পষ্ট দৃঢ় স্বরে সে বলে উঠল, আপনারা কি একবারও অনন্যা আর ঈশানের মতামত নিয়েছেন? তারা আদৌ এই বিয়েতে রাজি কিনা? তার প্রশ্ন যেন ভারী বাতাসের মাঝে বজ্রপাতের মতো নেমে এলো। টেবিলের চারপাশে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য থমকে গেল। সেই নিস্তব্ধতা ভেঙে ঈশান উঠে দাঁড়াল। তার চোখে এক অদ্ভুত স্থিরতা, কণ্ঠস্বর দৃঢ়, কোনো দ্বিধা নেই। আমি এই বিয়ে করতে পারব না। সবাই স্তব্ধ হয়ে গেল। ঈশান এক নিঃশ্বাসে বলে চলল, আম্মু, অনন্যা আর নিশি ছোটবেলা থেকেই আমার কাছে বোনের মতো। আমি কখনোই ওদের নিয়ে সেভাবে ভাবিনি। আর সবচেয়ে বড় কথা, আমি আর ইরিনা আমরা একে অপরকে ভালোবাসি। যদি বিয়েই করতে হয় তাহলে আমি ইরিনাকেই করব। শেহনাজ মীর এতক্ষণ নিশ্চুপ ছিলেন, কিন্তু এবার যেন বিস্ফোরিত হলেন। তার চোখে মুখে বিস্ময়, ক্ষোভ। ঈশান, তুই কি আমার বিরুদ্ধে গিয়ে বিয়ে করবি? তাও ওই গায়ে পড়া মেয়েটাকে? ঈশান বিন্দুমাত্র পিছুপা হল না। চোখের গভীরে এক প্রকার চূড়ান্ত সিদ্ধান্তের আভাস ফুটে উঠল। স্থির কণ্ঠে বলল, ও যেমনই হোক আমি ওকেই বিয়ে করব। এটাই আমার শেষ কথা। এই কথার পর ঈশান আর এক মুহূর্তও দাঁড়াল না। কাউকে প্রতিক্রিয়া জানানোর সুযোগ না দিয়েই দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। ঈশান, শোন। শেহনাজের কণ্ঠ বাতাসে মিলিয়ে গেল। এর ঠিক পরেই অনন্যা উঠে দাঁড়াল। কিন্তু সে কিছু বলল না। তার চোখে মুখে এক অজানা শূন্যতা, এক চাপা যন্ত্রণা। সে আচমকা দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। যেন কারো সামনে নিজের কষ্ট প্রকাশ করতে না পারার এক অসহায়তা নিয়ে পালিয়ে গেল অন্ধকারের দিকে। এক মুহূর্তের নিস্তব্ধতা ছুঁয়ে গেল ঘরটাকে। নিঃশব্দ শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। এরপরই নুহা গভীরভাবে শ্বাস নিয়ে চোখ শুরু করল, কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল, আপনাদের কাছে বিয়ে মানে আসলে কি বলুন তো?
এটা কি শুধু সমাজের সামনে একটা দায় মেটানো? একটা মেয়ে সত্যিই সুখী হবে কিনা সেটা কোনো বিষয় নয়। আর আপনি একবারও নিজের মেয়ের কাছে জানতে চেয়েছেন কেন সে নিজের বিয়ের দিন আত্মহত্যার চেষ্টা করেছিল? শুধু নিজের সিদ্ধান্তগুলো ওর উপর চাপিয়ে দিয়েছেন। আজকেও তাই করছেন। মেয়েটা একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল, অথচ আপনারা আবার তাকে সেই অন্ধকারে ঠেলে দিচ্ছেন। আপনাদের কাছে কি নিজের মেয়ে থেকে সমাজ বড় হয়ে গেল? নিজের মেয়ে কি চায় সেটা কোনো বিষয় নয়। বলুন তো কেমন বাবা মা আপনারা? ঘরের বাতাস যেন হিমশীতল হয়ে গেল মুহূর্তে। এতক্ষণ নীরব থাকা আরিফা বেগম এবার ধমকের সুরে বললেন, নুহা, এটা কিভাবে কথা বলছো তুমি? ভুলে যেও না উনি তোমার শ্বশুর। নুহা আর কিছু বলল না। এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে গভীর নিঃশ্বাস নিল। তারপর ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আরিফা বেগম বিরক্ত হয়ে মাথা নাড়লেন, মুখে অসন্তোষের ছাপ। এই মেয়েকে আমি আর সহ্য করতে পারছি না। অযথা সবসময় তর্ক করবে। আহির, তুই সবসময় ওকে এত প্রশ্রয় দিস কেন বলতো? আহির গভীরভাবে শ্বাস নিয়ে ধীর কণ্ঠে বলল, আম্মু প্লিজ শান্ত হও। আর তাছাড়া উনি কি সত্যিই ভুল কিছু বলেছেন? তোমাদের সত্যিই আরেকটু ভাবা উচিত ছিল। এই কথার পর জহির আর কোনো বিতর্কে গেল না। ধীর পায়ে উঠে দাঁড়ালো, এক গভীর চিন্তায় ডুবে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আহির দ্রুত পায়ে এগিয়ে গিয়ে নুহার হাত ধরে টেনে থামাল। নুহা চমকে তাকাতেই সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। নুহার চোখে জমে থাকা অভিমান আরও গাঢ় হল। ঠোঁটের কোণে এক তীক্ষ্ণ বিদ্রূপের হাসি ফুটে উঠল। কি বলবেন? যেটা জানতে চেয়েছিলাম সেটা তো খুব সুন্দরভাবে এড়িয়ে গেলেন। বলেছিলেন ওই বিষয়ে আপনি কিছু বলবেন না। আমি যেন আর কখনো তা নিয়ে কিছু না জিজ্ঞেস করি। তাহলে এখন কি নিয়ে কথা বলতে চান? আহির দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠস্বরে অনুতাপের আভাস। দেখুন, আপনার রাগ করা স্বাভাবিক। এটাতে আমি কিছুই করতে পারব না। আমি এখনো সেই বিষয়ে কিছু বলতে চাই না। কিন্তু আমি অনন্যার ব্যাপারে কথা বলতে চাই। আমার মনে হয় আপনি এমন কিছু জানেন যা আমি জানি না। এক মুহূর্ত চুপ করে থাকল নুহা। তারপর গভীর শ্বাস নিয়ে শান্ত স্বরে বলল, অনন্যা আপনার বোন আহির। আপনার নিজের বোন, যে নিজের বিয়ের দিন আত্মহত্যা করার চেষ্টা করেছিল। একবারও মনে হয়নি তার কাছে জানতে চাওয়া উচিত কেন সে এমনটা করল? আহিরের মুখ কঠিন হয়ে গেল। চোখের গভীরে এক অপরাধবোধের ছাপ ফুটে উঠল। কণ্ঠস্বর খানিকটা নরম হল। ওর সেই অবস্থা দেখার পর থেকে আর সাহস পায়নি কিছু জিজ্ঞেস করতে। ভয় হয়েছিল যদি আরও ভেঙে পড়ে। সবসময় সেটাই ভেবেছি। নুহা এবার স্থির চোখে তাকালো আহিরের দিকে। এক মুহূর্ত দ্বিধা করে বলল, অনন্যা অন্য কাউকে ভালোবাসে? আহির বিস্ময়ে তাকিয়ে রইল। তার কণ্ঠে একরাশ হতভম্বতা। কাকে? নুহা মুখ ঘুরিয়ে নিল, সেটা আমি আপনাকে বলতে পারব না। দেখুন নুহা, এটা আমার বোনের বিষয়, তাই এটা জানা আমার জন্য জরুরিও বটে। সেখানে আপনার এমন উত্তর আমি আশা করিনি। নুহা তখনও ভাবছিল আহিরকে সালমানের কথা বলা উচিত হবে কিনা। দেখুন, এই বিষয়ে আমি আপাতত আপনাকে কিছুই বলতে পারব না। বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। আহির এবার আর তর্ক করল না। চোখে মুখে চাপা রাগের ছাপ স্পষ্ট হয়ে উঠল। এক নিঃশ্বাসে হাত ছেড়ে দিল, তারপর গম্ভীর মুখে বলল, ঠিক আছে, আপনার যা ভালো মনে হয়। এক মুহূর্ত নুহার দিকে তাকিয়ে দ্রুত পায়ে বাড়ির ভিতরে চলে গেল, যেন নিজের ভেতরের ঝড় সামলানোর চেষ্টা করছে। নুহা স্থির দাঁড়িয়ে রইল, বুকের গভীরে এক অজানা অস্থিরতা নিয়ে। সন্ধ্যার নরম বাতাস বয়ে যাচ্ছে, আকাশের শেষ বিকেলের আলো মৃদু হয়ে আসছে। ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে, যেন হাজারো চিন্তা একসাথে ওকে ঘিরে ধরেছে। ঠিক তখনই পেছনে থেকে আহিরের কণ্ঠ ভেসে এলো, আসব। ঈশান হেসে ফিরে তাকাল। আরে ভাই, তোমার আবার জিজ্ঞেস করা লাগে? আহির ধীরে ধীরে ঈশানের পাশে গিয়ে দাঁড়াল, একদৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে বলল, এত বড় একটা ঘটনা, অথচ আমি কিছুই জানলাম না। কতদিন ধরে চলছে এসব?
ঈশান একটু হেসে ব্যালকনির রেলিংয়ে ভর দিয়ে বলল, এইখানে থাকতে ইরিনা আর আমার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ইরিনা চলে যাওয়ার পরও রোজ কথা হতো ধীরে ধীরে। সম্পর্কটা বদলে গেল। আহির মাথা নাড়িয়ে বলল, সে তো বুঝলাম, কিন্তু এখন কি ভাবছিস? ঈশান এক মুহূর্ত চুপ থেকে আকাশের দিকে তাকাল। সেভাবে কিছু ভাবিনি, দেখি কি হয়। আহির ঈশানের কাঁধে হাত রেখে দৃঢ় কণ্ঠে বলল, ফুফি বা আব্বুকে নিয়ে ভাবিস না। তোর ভাই তোর সাথে আছে, সব সামলে নেব আমরা একসাথে। ঈশান কিছু না বলে একগাল হাসল। সেই হাসির আড়ালে যেন এক অদৃশ্য বিশ্বাসের প্রতিচ্ছবি ফুটে উঠল। আহির ঘরে ঢুকতেই দেখতে পেল নুহা আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেনি করছে। মৃদু আলোর ছোঁয়ায় তার কালো চুল ঝলমল করে উঠেছে, যেন আলো তাতে মিশে যেতে চায়। আহির ধীর পায়ে এগিয়ে এসে নুহার পেছনে দাঁড়াল। আয়নার প্রতিচ্ছবিতে জনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। নুহা ভ্রু উঁচু করে বলল, কারো সাহায্য লাগলেই বলতে তো পারেন। আহির ঠোঁট আটসাট করল, আমার কারো সাহায্যের দরকার নেই। নুহা শব্দ করে চিরুনি টেবিলে রেখে দিল, যেন নিজের ক্ষোভ বুঝিয়ে দিচ্ছে। তারপর চাপা তাচ্ছিল্যের সুরে যোগ করল, আমিই পাগল। আমার সাহায্য আপনার কেন লাগবে? আপনার তো সাহায্য করার লোকের অভাব নেই। আহির ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলল, চোখে এক রহস্যময় দৃষ্টি। কিন্তু রাগ তো আমি করেছিলাম, আর বিরক্তি দেখাচ্ছেন আপনি। নুহা আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসল। তবে সে হাসি এত নিখুঁতভাবে লুকিয়ে রাখল যে আহির কিছুই বুঝতে পারল না। তার চোখে মুখের কঠোরতা একটুও বদলায়নি। কিন্তু আহির বুঝল, এই অভিমানী চুপ থাকার মধ্যেই লুকিয়ে আছে চাপা উষ্ণতা। তাই হঠাৎ করেই সে নুহাকে পেছনে থেকে আলতোভাবে জড়িয়ে ধরল। কাঁধে থুতনি রাখল, গভীর এক শ্বাস নিয়ে তার চুলের গন্ধে ডুবে গেল। তারপর মৃদু স্বরে ফিসফিস করে বলল, মানতেই হবে কি দারুণ অভিনয় করছেন। নিজে রাগ ভাঙানোর চেষ্টা না করে বরং উল্টো আমাকেই রাগ দেখিয়ে মজা নিচ্ছেন। নুহা চোখ বড় বড় করে বলল, মোটেও না। আমি। কথা শেষ হওয়ার আগেই আহিরের উষ্ণ স্পর্শ অনুভূত হল তার উদরে। সেই ছোঁয়ায় যেন বিদ্যুতের ঝটকা খেলে গেল নুহার শরীরে। সমস্ত অস্তিত্ব কেঁপে উঠল, ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বেরোল না। গলার কোথাও কথাগুলো আটকে গেল। আহির মৃদু হেসে ফিসফিস করল, কি যেন বলছিলেন আপনি? আমি। নুহা কথা শেষ করার আগেই আচমকা আহিরকে ধাক্কা দিল। আহির ভারসাম্য হারিয়ে দুজন একসঙ্গে নরম বিছানায় পড়ে গেল। নুহা প্রথমে আহিরের ওপর পড়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যে আহির তাকে ঘুরিয়ে নিয়ে নিজেই তার ওপরে চলে এল। চারপাশ নিস্তব্ধ, শুধু জনের দ্রুত ওঠানামা করা শ্বাস বাতাসে মিশে আছে। নুহার বিস্ফারিত চোখে লজ্জা, বিস্ময় আর এক অজানা অনুভূতির আবেশ। সে উঠে বসতে চাইল, কিন্তু আহির কবজিতে আলতো বাঁধন পরিয়ে তাকে থামিয়ে দিল। যেন কোনো মূল্যবান স্পর্শকাতর কিছু আঁকড়ে ধরেছে। নুহা একবার নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু আহিরের গভীর দৃষ্টি তার সমস্ত প্রতিরোধ গলিয়ে দিল। যেখানে প্রশ্ন আছে, দাবি আছে, অথচ কোনো শব্দ নেই। আহির, আপনি কি করছেন? সরুন। আহির একটুও না নড়ে বরং মুখ আরেকটু নিচু করল। তার উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল নুহার ত্বক। না সরলে কি করবেন? নুহা কিছু বলার জন্য ঠোঁট খুলল, কিন্তু শব্দ তৈরি হওয়ার আগেই আহিরের ঠোঁট তার গলার কাছে নেমে এসে ঠোঁট ছোঁয়াল, সেখানে প্রথমে আলতো, তারপর একটু গভীর। নুহার নিঃশ্বাস এলোমেলো হয়ে গেল। শরীর কেঁপে উঠল, চোখ বন্ধ হয়ে এলো নিজের অজান্তেই। আহিরের স্পর্শ ধীরে ধীরে নুহার অস্তিত্বে গভীর দাগ কাটতে লাগল। শ্বাস ভারী হয়ে উঠল, তার বুকের ভেতর অস্ফুট এক স্পন্দন তীব্র হতে থাকল। আহির মুখ তুলে নিয়ে নরম গভীর এক চুম্বন রাখল তার কপালে। এরপর একে একে নাকের পাশে, গালের কোণে ছোট ছোট চুম্বনে ভরিয়ে দিল। নুহা যেন ধীরে ধীরে গলে যেতে থাকল সেই উষ্ণতায়। আহির এক হাতে তার ওড়নাটা সরিয়ে দিল, ওড়নাটা নরম ঢেউয়ের মতো বিছানার পাশে পড়ে রইল। নুহা। চোখ খুলতেই নুহা দেখল আহির গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই চোখে বিস্ময়, সংকোচ আর এক অজানা আকুলতা খেলা করছে। মুহূর্তের জন্য চারপাশের সবকিছু শূন্য হয়ে গেল, শুধু তাদের হৃদয়ের স্পন্দন একে অপরের মাঝে হারিয়ে যেতে থাকল।
স্নিগ্ধ সূর্যের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চারপাশে এক মায়াবী নীরবতা। ঠিক সেই মুহূর্তে আহিরের ঘুম ভাঙল এক অপ্রত্যাশিত শব্দে, ফোনের রিংটোন। সে ধীর চোখে তাকিয়ে দেখল নুহা তার বুকে গভীর ঘুমে মগ্ন, যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। তার প্রশান্ত মুখাবয়বের দিকে তাকিয়ে আহিরের ঠোঁটের কোণে এক মৃদু হাসি খেলে গেল। এক হাতে দ্রুত ফোনটা তুলে নিল, যেন নুহার ঘুমে কোনো ব্যাঘাত না ঘটে। রিসিভ করতেই ওপাশ থেকে সালমানের পরিচিত কণ্ঠ ভেসে এলো আহির। সালমান, তুই কি জানিস না এখনো বাংলাদেশ সকাল হয়নি? এটা ফোন করার সময়। সালমান বিরক্ত স্বরে বলল, আগে পুরো কথা শুনবি না? আমি এখন বাংলাদেশ আছি। আহির কিছুটা অবাক বলল, তুই এখানে কি করছিস? সেসব পরে বলবো। ইরিনা আমাকে জোর করে নিয়ে এসেছে। কিন্তু সমস্যা হলো, এয়ারপোর্ট থেকে যে গাড়িটা নিয়ে বের হয়েছিলাম সেটা মাঝপথে নষ্ট হয়ে গেছে। এমন একটা জায়গায় আছি যেখানে গাড়ি পাচ্ছি না। তোর বাড়ি থেকে খুব একটা দূরে নয়, একটু এগিয়ে আসতে পারবি? আহির দ্রুত একবার নুহার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি আসছি। বেশি সময় লাগবে না। নুহা ধীর পায়ে নিচে নামল। রান্নাঘরে প্রবেশ করতেই দেখতে পেল আরিফা বেগম ব্যস্ত সময় কাটাচ্ছেন। রান্নার কাজে তিনি বরাবরই নিখুঁত, তবুও আজ যেন কিছুটা অস্বস্তি বোধ করছেন। কারণ রোমা আজ নেই। রোমা প্রতিদিন তার কাজে সাহায্য করেন। নুহা কাছে গিয়ে দাঁড়াতেই আরিফা বেগম পেছনে ফিরে তাকালেন। তোমার কিছু দরকার? না, আপনার কোনো সাহায্য লাগলেই বলুন, আমি করে দিচ্ছি। ঠিক তখনই দরজার কলিং বেল বেজে উঠল। রান্না থামিয়ে আরিফা বেগম তাকালেন দরজার দিকে। এখন আবার কে এল? মাথার ঘাম মুছতে মুছতে বললেন, আচ্ছা তুমি এই তরকারিটা একটু নাড়ো, আমি দেখে আসছি। মনে হচ্ছে সবজিওয়ালা চাচা টাকা নিতে এসেছেন। নুহা চুলার সামনে গিয়ে দাঁড়াল। আরিফা বেগম দরজা খুলতেই দেখতে পেলেন এক অপরিচিত ব্যক্তি সামনে দাঁড়িয়ে। রৌফ মীর আছেন? হ্যাঁ, তবে উনি উপরে আছেন। আপনি আমাকে বলতে পারেন, আমি উনার স্ত্রী। লোকটি একটি খাম বাড়িয়ে দিল, এটা উনাকে দিয়ে দেবেন। আরিফা বেগম খামটি নিয়ে দরজা বন্ধ করলেন। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ ভেসে এলো। কিছুক্ষণ পর দরজা ঠেলে ঘরে ঢুকল আহির, সালমান আর ইরিনা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইরিনা যেন বাতাসের বেগে ছুটে এলো নুহার দিকে। নুহা। নুহা কিছু বোঝার আগেই ইরিনা শক্ত করে তাকে জড়িয়ে ধরল। উত্তেজিত কণ্ঠে জানতে চাইল, কেমন আছো? নুহা একটু হেসে বলল, ভালো। তবে আপনারা হঠাৎ? মানে আমি তো জানতামই না যে আপনারা আসবেন। গম্ভীর মুখে একপাশে দাঁড়িয়ে থাকা সালমান ধীর গলায় বলল, আসলে ইরিনার ব্রেনে হঠাৎ গণ্ডগোল দেখা দিয়েছে, তাই কিছু না জানিয়েই চলে আসতে হলো। নুহা চমকে তাকালো ইরিনার দিকে। কিন্তু মেয়েটি তখনও আগের মতোই হাসছিল। আর তুই এখান থেকে যাওয়ার পর থেকে যে অদ্ভুত আচরণ করছিস সেটা নিয়ে আমি কিছু বলেছি? সালমান কিছু বলার আগে আহির পাশ থেকে বলল, হয়েছে ভাই, চুপ কর তোরা। আগে উপরে চল, ফ্রেশ হয়ে নে, তারপর বাকিটা বলা যাবে। সকালবেলা পুরো পরিবার খাবার টেবিলে বসে আছে। চারপাশে চাপা নীরবতা। কিন্তু সেই নীরবতার আড়ালে যেন এক অদৃশ্য উত্তেজনা কাজ করছে। সবাই অপেক্ষায়, যেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত এসে গেছে। রৌফ মীর গম্ভীর স্বরে নীরবতা ভঙ্গ করলেন। ঈশান তোমাদের সম্পর্কের কথা বলেছে, ইরিনা। অনেক ভেবে দেখলাম এই সম্পর্ক নিয়ে আমার আপত্তি নেই। জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওর আছে। ওর যা ভালো লাগে সেটাই হওয়া উচিত। শেহনাজ মীর বিস্মিত কণ্ঠে বলে উঠলেন, ভাইজান, এসব কি বলছ? রৌফ মীর সামান্য বিরক্ত স্বরে বললেন, শেহনাজ, আমাকে কথা বলতে দে। ইরিনা, আমাদের পরিবারের সম্মান রয়েছে। এখানে বিয়ে ছাড়া কোনো সম্পর্ক সহজভাবে নেওয়া হয় না। তুমি যদি ঈশানের সঙ্গে থাকতে চাও তাহলে তোমাদের অবশ্যই বিয়ে করতে হবে। কয়েক মুহূর্তের নীরবতা নেমে এলো। ইরিনা গভীর শ্বাস নিল। চোখের কোণে এক ঝলক দুঃখের ছায়া স্পষ্ট হয়ে উঠল। আঙ্কেল, আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে।
আমার একটা ভাই ছিল, কিন্তু এক দুর্ঘটনায় আমরা তাকে হারিয়েছি অনেক বছর আগে। ঈশানের সঙ্গে আমার সম্পর্কের কথা জানার পর বাবা মা কিছুতেই রাজি হননি। তারা চান আমি সারা জীবন তাদের কাছেই থাকি। দেশের বাইরে গিয়ে কাউকে বিয়ে করা তারা মেনে নিতে পারেননি। তাই বাধ্য হয়েই আমি বাড়ি ছেড়ে এসেছি। এখন যদি আপনারা আমাদের সম্পর্ক মেনে নেন তাহলে আমি বিয়েতে রাজি। কিন্তু যদি আমাকে গ্রহণ করতে না পারেন তাহলে কালই দেশে ফিরে যাব। শেহনাজ মীর এবার কঠিন স্বরে বললেন, সেটাই করো বাছা। ঈশান আমার একমাত্র ছেলে, আমি এভাবে ওর বিয়ে মেনে নিতে পারি না। চারপাশটা থমথমে হয়ে উঠল। ঈশান হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়াল। তার কণ্ঠে তীব্র প্রতিবাদের ঝাঁজ। আম্মু, অনেক হয়েছে। আমি আগেও বলেছি আমি ইরিনাকেই বিয়ে করব। আর আজও সেটাই বলছি। তোমার মানা বা না মানা আমার কিছু যায় আসে না। যদি আমার সিদ্ধান্ত মেনে না নাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। শেহনাজ মীর ধমকের স্বরে বললেন, ঈশান, মাথা খারাপ হয়েছে তোর? রৌফ মীর এক মুহূর্ত চারপাশে তাকিয়ে নীরব রইলেন। তারপর দৃঢ়স্বরে বললেন, ঠিক আছে, তাহলে সবাই প্রস্তুতি নাও। যত দ্রুত সম্ভব ঈশান আর ইরিনার বিয়ে হবে। আহির, তুমি আর বাকিরা আয়োজন শুরু করো। সিদ্ধান্তটা যেন মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ বদলে দিল। কেউ বিস্মিত, কেউ অস্বস্তিতে, আবার কেউ মৃদু হাসির আড়ালে লুকিয়ে ফেলল নিজের অনুভূতি। এই ঘোষণার পরেও ঘরজুড়ে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। রৌফ মীর হাতঘড়ির দিকে তাকিয়ে বললেন, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। তোমরা এনজয় করো। সালমান মৃদু হেসে বলল, ধন্যবাদ আঙ্কেল। আপনি সত্যিই অসাধারণ একজন মানুষ। ঠিক তখনই আরিফা বেগম যেন কিছু মনে করে বললেন, শুনুন, আজ সকালে আপনার নামে একটা খাম এসেছে। আমি ঘরে রেখে দিয়েছি। রৌফ মীর ভ্রু কুঁচকে তাকালেন। খাম? ফিরে এসে দেখব, বলেই তিনি দ্রুত বেরিয়ে গেলেন। ঘরের বাতাসে তখনও একরকম চাপা উত্তেজনার স্রোত বয়ে চলেছে, যেন এ ঘটনার পরে আরও কিছু অপেক্ষা করছে সামনে। আহির দরজার ফাঁক দিয়ে উকি দিল। ভেতরে নুহা আরিফা বেগমের কোলে মাথা রেখে গল্পে মগ্ন। দৃশ্যটা দেখে আহিরের ঠোঁটের কোণে একচিলতে হাসি খেলে গেল। এই ছোট ছোট মুহূর্তগুলো যেন তার হৃদয়ের এক অন্যরকম প্রশান্তির জায়গা হয়ে উঠেছে। হঠাৎই আফিয়া বেগম হাসিমুখে ডাক দিলেন, বউ, দাদি সবই তোর, কিন্তু চোরের মতো উকি দিচ্ছিস কেন? ভেতরে আয়। আহির হেসে ঘরে ঢুকল। আপনি এখানে? আমি তো আপনাকে কতক্ষণ ধরে খুঁজছি। আজ অফিস যাবেন না? তারপর নুহার দিকে তাকিয়ে কৌতূহলভরা কণ্ঠে বলল, কি হয়েছে নুহা? আপনাকে বেশ চিন্তিত লাগছে। নুহা ধীর কণ্ঠে বলল, না, তেমন কিছু না। কিন্তু আপনি আমাকে খুঁজছিলেন কেন? আহির কাঁধ ঝাঁকাল, তেমন কিছু না। এখানে কি গল্প চলছিল? আমি কি জয়েন করতে পারি? আফিয়া বেগম মুচকি হেসে পাশের জায়গাটা দেখিয়ে বললেন, আয়, বসো এখানে। আহির এসে বসতেই তার মুখে একরকম নরম অভিমান ফুটে উঠল। এটা কিন্তু ঠিক হয়নি নুহা। আপনি আমার জায়গা দখল করে নিয়েছেন। সরুন তো। কতদিন হলো দাদির কোলে শুইনি। নুহা মৃদু হেসে বলল, এখন তো এটা আমার জায়গা হয়ে গেছে। আপনার জন্য জায়গা নেই। আপনি অন্য কোথাও চেষ্টা করুন। আহির হাসি মুখেই বলল, ঠিক আছে, তাহলে আমি অন্য জায়গা খুঁজি। বলেই এক মুহূর্তের মধ্যে আহির নুহার পেটের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। নুহা চমকে উঠে বলল, আহির, আপনি? আফিয়া বেগম সঙ্গে সঙ্গে হেসে বললেন, থাক থাক, ওকে চোখ রাঙাস না। তোদের এভাবে দেখে আমার চোখ জুড়ায়। কতদিন ধরে এমন একটা দিনের স্বপ্ন দেখেছি। আফিয়া বেগমের হাসির মধ্যে একরকম গভীর তৃপ্তির আভাস ফুটে উঠল। বেঁচে থাকতে আর কিছু চাই না। তবে মরার আগে আমার আরেকটা ইচ্ছে তৈরি হয়েছে। নুহা বিরক্ত মুখে বলল, আবার মরার কথা? বলেছি না, এসব কথা আমার ভালো লাগে না। আফিয়া বেগম নরম স্বরে বললেন, আচ্ছা আচ্ছা, রাগ করিস না। তা আমার কথা শুনবি তো? তারপর চোখে একরকম স্বপ্নীল আলো ফুটে বললেন, তোদের মাঝে মাশাল্লাহ ভালোই মিল মহব্বত হয়েছে।
আমার বড় দাদি হওয়ার ইচ্ছে কবে পূরণ করবি বলতো? নুহা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু কয়েক মুহূর্ত পর কথার গভীরতা উপলব্ধি করে লজ্জায় তার মুখ রক্তিম হয়ে উঠল। আহির নুহার দিকে তাকিয়ে ভ্রু নাচালো, ঠোঁটের কোনো মুচকি হাসি। কি হলো, তোরা দুইজন হঠাৎ চুপ করে গেলি? আমি কি খুব কঠিন কথা বলেছি? কি হলো নুহা? চুপ করে রইলেন কেন? কিছু বলুন। দাদি কি খুব কঠিন কথা বলেছে? আচ্ছা আমি বলি। আপনি সরুন তো। বলেই নুহা আহিরকে সরিয়ে উঠে দাঁড়াল। আপনাদের সাথে বকবক করা ছাড়া ও আমার অনেক কাজ আছে বলেই এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আহির আর আফিয়া বেগম দুজনেই হেসে উঠলেন। আরিফা বেগম আহিরের কান মলে বললেন, খুব দুষ্ট হয়েছিস। আহির কপট কষ্টের সুরে বলল, উহু লাগছে তো। নুহা ধীর পায়ে শেহনাজ মীরের ঘরে প্রবেশ করল। ঘরে বসে থাকা রৌফ মীর এবং শেহনাজ মীর তাকে দেখলেন। শেহনাজ মীর হাসি মুখে বললেন, হ্যাঁ এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। নুহা ঘরে ঢুকতেই রৌফ মীর আচমকা একটা কাগজ তার দিকে ছুঁড়ে মারলেন। রৌফ মীর রাগী স্বরে বললেন, এটা কি? নুহা কাগজটি মেঝে থেকে তুলল এবং একবার দ্রুত চোখ বুলিয়ে বলল, কোর্টের নোটিশ। হ্যাঁ, সেটা আমি দেখতে পাচ্ছি। তোমাকে সাবধান করেছিলাম, বারবার বলেছি এসব বন্ধ করতে, কিন্তু তুমি শোনোনি। তুমি নিজের ভবিষ্যৎ ঠিক করে নিয়েছ। তার গলায় এক ধরনের তীব্র রাগ ছিল। তোমার ভয় সত্যিই কম, সাহস বেশি। নুহা নির্লিপ্ততা কঠিন দৃষ্টিতে রৌফ মীরের দিকে তাকাল। গলায় কোনো ভয় ছিল না, কণ্ঠে কোনো কম্পনও নয়, বরং এক শীতল দৃঢ়তা। আপনার কি মনে হয়েছিল আপনার ছোটখাটো হুমকিতে আমি ভয় পেয়ে যাব? নিজের ছেলেকে মারার ভয় দেখাবেন, আমার বোনকে হত্যার হুমকি দেবেন, আর আমি তাতে ভীত হয়ে আমার মা বাবার খুনিকে ছেড়ে দেব? আপনি ভুল ভেবেছেন। আপনাকে ধ্বংস করতে গিয়ে যদি আমাকে শেষও হয়ে যেতে হয় তবে সেটাই হোক। একটাও কথা মনে রাখবেন, আমি আপনাকে ভয় পাই না। রৌফ মীর ধীর পায়ে এগিয়ে এসে সোজা হয়ে দাঁড়ালেন, মুখে এক কঠিন অভিব্যক্তি। গম্ভীর স্বরে বললেন, এবার পাবে। নুহা এক দণ্ড ও দৃষ্টি সরাল না। গভীর চ্যালেঞ্জিং দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে বলল, কি করবেন? মেরে ফেলবেন আমাকে, নাকি নিজের ছেলে আহিরকে? রৌফ মীরের চোখে ক্ষোভের আগুন জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে তার হাত নুহার গলায় চেপে বসল। তোমার সাহস সীমা ছাড়িয়ে গেছে। তোমাদের দুজনকেও শেষ করে দেব। বাবা মাকে হারিয়ে এত যন্ত্রণা হচ্ছে, এবার একে একে সবাইকে হারাবে তুমি। এতদিন ধরে গড়ে তোলা আমার সাম্রাজ্য এত সহজে ধ্বংস হতে দেব না। তোমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই। আর তুমি তুমি কখনোই তা প্রমাণ করতে পারবে না। তুমি কি ভেবেছ এসব করে তোমার কোনো লাভ হবে? শেহনাজ মীর আতঙ্কে দৌড়ে এলেন। ভয় আর উদ্বেগে কাঁপতে কাঁপতে বললেন, ভাইজান কি করছো, ছাড়ো ওকে। রৌফ মীর রূঢ় দৃষ্টিতে তাকালেন তার দিকে। তুমি আমাকে চোখ দেখাচ্ছ? কালকের মধ্যেই কেস তুলে নেবে। নুহা আমাকে ভয় পেলে সেটাই তোমার জন্য মঙ্গল হবে। কয়েকদিন পর যদি আমাকে কোর্টে উঠতে হয়, তাও নিজের ভাইয়ের খুন আর কোম্পানির টাকা আত্মসাতের অভিযোগে, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বুঝতে পারছ? আমার শাস্তি না হলেও আমি ধ্বংস হয়ে যাব। আমি এটা কোনোভাবেই হতে দেব না। প্রয়োজনে তোমাকে চিরতরে সরিয়ে দেব। শেহনাজ মীর দ্রুত এগিয়ে এসে ভাইয়ের হাত ছাড়ানোর চেষ্টা করলেন। ভাইজান প্লিজ, ওকে ছেড়ে দাও। মাথা ঠান্ডা করো, ও মরে যাবে। রৌফ মীর হঠাৎ নুহাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। নুহা হোঁচট খেয়ে পড়তে গিয়ে পড়ল না, দেয়াল ধরে দাঁড়াল। কিছুক্ষণ ধরে হাঁপাতে হাঁপাতে কাশল। তারপর ধীরে ধীরে নিজেকে সামলে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলল, একই ভুল দ্বিতীয়বার করব না রৌফ মীর। আপনি নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছেন। নোংরামির সমস্ত সীমা আপনি পেরিয়ে গেছেন। যদি শুধু আমার বাবার কোম্পানির দখল নিতেন, হয়তো আমি আপনাকে ছেড়ে দিতাম। কিন্তু আপনি আমার বাবা মায়ের খুনি। নুহার চোখ যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলছিল। যতবার আপনাকে দেখি ততবার মনে হয়, যদি হাতে ক্ষমতা থাকত কবেই আপনাকে আমার বাবার কাছে পাঠিয়ে দিতাম ক্ষমা চাওয়ার জন্য।
কিন্তু আফসোস, আপনি আমার বাবার কাছে কিভাবে যাবেন? আপনার মতো মানুষের জাহান্নামে ও জায়গা হবে কিনা সন্দেহ আছে। আপনাকে মানুষ বললে ও ভুল হবে। আপনার যা ইচ্ছে করুন, আমি দেখব আপনি কতদূর যেতে পারেন। একটুও দেরি না করে নুহা ঘর থেকে বেরিয়ে গেল। রৌফ মীর দাঁড়িয়ে রইলেন ফুঁসতে থাকা এক আগ্নেয়গিরির মতো। ফিসফিস করে নিজেই বললেন, একে তো আমি। হঠাৎ পাশে থাকা ফুলদানিতে লাথি মারলেন। ফুলদানি ভেঙে চুরমার হয়ে গেল মেঝেতে। দাঁতে দাঁত চেপে বললেন, ধ্বংস করে দেব তোমাকে নুহা। তুমি এখনো জানো না আমি কে। শেহনাজ মীর গভীর শ্বাস নিয়ে সামনে এগিয়ে এলেন। শান্ত হও ভাইজান। ঠান্ডা মাথায় ভাবতে হবে। এই মেয়েকে আটকানো এত সহজ হবে না, আমি আগেই বলেছিলাম। নুহা ধীরে ধীরে ঘরে প্রবেশ করল। চোখে যেন কোনো অদ্ভুত অনুভূতির ছাপ। অপরিচিত অথচ গভীর। আহির তখন ফোনে কথা বলছিল ব্যস্ত মনে। হঠাৎ কোনো পূর্ব সংকেত ছাড়াই নুহা পেছনে থেকে শক্ত করে আহিরকে জড়িয়ে ধরল। আহির প্রথমে চমকে উঠল, তবে মুহূর্তেই নিজেকে সামলে নিল। দ্রুত ফোনটা রেখে সোজা হয়ে দাঁড়াল। গলায় এক অজানা শঙ্কা ঝরে পড়ল। নুহা, কি হয়েছে? কোনো সমস্যা? নুহা নির্লিপ্ততা গলায় বলল, না তো। আপনার গলার স্বর কেমন যেন লাগছে। সামনে আসুন। নুহা একটু দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীর কণ্ঠে বলল, আমি ঠিক আছি। প্লিজ নড়বেন না। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আহিরের কপালে ভাঁজ পড়ল। কিন্তু হয়েছে কি? আচ্ছা বলুন, কি বলতে চান? নুহা কিছুক্ষণ চুপ রইল, যেন নিজের ভেতরের শব্দগুলো গুছিয়ে নিচ্ছিল। তারপর বলল, আপনি আমাকে ভালোবাসেন। আহির একটু অবাক হয়ে গেল। এটা হঠাৎ জিজ্ঞেস করছেন কেন? নুহা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কণ্ঠে অনুভূতির স্পন্দন। বাসেন তাই তো? আচ্ছা, কতটা ভালোবাসেন? এক টানে নুহাকে সামনে টেনে আনল আহির। তার চোখের গভীরে খুঁজতে থাকল অজানা কিছু, যা নুহা হয়তোবা লুকাতে চাইছে তার থেকে। হাত বাড়িয়ে আলতো করে নুহার গাল ছুঁয়ে বলল, আপনি কাঁদছেন। নুহা, কি হয়েছে? আমাকে বলুন। কেউ কিছু বলেছে আপনাকে? নুহা মাথা নাড়ল না। কেউ কিছু বলেনি। আহির কিছু না বলেই শক্ত করে নুহাকে বুকে জড়িয়ে নিল। তার কণ্ঠ গভীর হয়ে এল। আপনার জন্য যে ভালোবাসা অনুভব করি তা শুধু আমি জানি। যার কোনো সীমা নেই, কোনো তুলনা নেই। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, এটা অসীম, অবিরাম। নুহার চোখ বেয়ে এক নিঃশব্দ বৃষ্টি ঝরতে লাগল। আহিরের বুকের ওপর মাথা রেখে অস্ফুট স্বরে বলল, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি আহির। এখন বুঝতে পারছি আপনি আমার অস্তিত্বে মিশে গেছেন। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। কোনো মূল্যে আপনাকে হারাতে পারব না। আমি ছিলাম শূন্য, আমার হারানোর ভয় ছিল না। কিন্তু আপনি আসার পর আমি পূর্ণ হয়েছি। আপনার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখি, সেখানে ঘৃণা দেখার সাধ্য আমার নেই। আপনি যদি কখনো আমাকে ঘৃণা করেন, আমি সেটা সহ্য করতে পারব না। আর আপনাকে হারানো, সেটা তো কল্পনাতেও আসতে দিই না। আহির কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল। হৃদয়ের গহীনে যেন এক অদ্ভুত দোলা উঠল। তারপর মৃদু হেসে বলল, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। হয়েছেটাকে কি আমাকে বলবেন? নুহা চোখ মুছতে মুছতে ধীরস্বরে বলল, আপনাকে কিছু বুঝতে হবে না। শুধু বলুন, কখনো আমাকে একা ছেড়ে যাবেন না। সবসময় আমার পাশে থাকবেন এইভাবে। কখনো কোনো পরিস্থিতিতে আমাকে ভুল বুঝবেন না, ঘৃণা করবেন না। কখনো আমাকে ফেলে যাবেন না। আহির গভীরভাবে নুহার দিকে তাকাল। আপনি কেন এসব বলছেন আমি জানি না। তবে আপনাকে ছেড়ে যাব? পাগল নাকি? আপনার কি মনে হয় আপনাকে ছাড়া আমি থাকতে পারব? কখনোই না। আমি সবসময় ছায়ার মতো আপনার পাশে থাকব। আপনাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না। ভালোবাসা কখনো শর্তে বাধা থাকে না। আমি আপনাকে ভালোবাসি, এটাই সত্যি, ভীষণ ভালোবাসি আপনাকে, তাই ঘৃণার প্রশ্নই আসে না। তারপর সে আলতো হাতে নুহার চোখের অশ্রু মুছে দিল। আপনার চোখে কান্না মানায় না।
যদি কোনো দুঃস্বপ্নেও আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবি তবে বরং আমাকে পায়ে শিকল বেঁধে আপনার কাছে আটকে রাখবেন। আমার সেটাও কবুল। নয়তো পা ভেঙে রেখে দেবেন। নুহা হেসে উঠল। সেই হাসির উষ্ণতায় আহিরও মেতে উঠল। একটানা অনুভূতিগুলো ছড়িয়ে গেল চারপাশে, নিঃশব্দে, গভীরভাবে। চলবে ইনশাআল্লাহ।